আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি ইকোনমিক্সের ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়, ভোক্তা এবং উৎপাদকের আচরণ। অর্থাৎ এই অধ্যায়টা আমার মতে ইকোনমিক্স বইয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এই অধ্যায়টার উপরে যতগুলো ম্যাথ রয়েছে, যতগুলো রেখা, যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ অথবা ছোট ক্রিটিক্যাল প্রশ্ন, সবগুলো এই অধ্যায়টিতেই রয়েছে পুরো বইটার ভিতরে। যদি ইকোনমিক্স একটি খুবই প্র্যাকটিক্যাল একটি সাবজেক্ট, ইকোনমিক্স পড়লে আসলে অনেক নতুন নতুন জিনিস শেখা যায়, নতুন নতুন জিনিস সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, এবং যেগুলো বাস্তব জীবনে আমাদের খুবই প্রয়োজন, এবং আমার মনে হয় বাস্তব জীবনে খুবই এগুলো দরকার লাগে। তো শুরুতে চলে আসি ভোক্তা এবং উৎপাদকের আচরণ, এবং এই অধ্যায় থেকে খুব প্রয়োজনীয় আমরা কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল আমরা দেখব, যেগুলো বিগত বোর্ড কোশ্চেনে এসেছে এবং পরবর্তীতে আসার খুবই সম্ভাবনা রয়েছে। প্রথমে আসছে অপেক্ষক কি আয়ের পরিবর্তন চাহিদার পরিবর্তন হয় না আয়ের পরিবর্তনের সাথে। আচ্ছা, প্রথমে বলে দিতে চাই এই অধ্যায়ের টপিকগুলোর মধ্যে এই ভারসাম্য, চাহিদার স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা, কিংবা অপেক্ষক, চলক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির বইয়ের মধ্যে যেটি রঞ্জিত কুমার নাথ স্যারের যেটি বই রয়েছে, রঞ্জিত কুমার স্যারের বইটি, ওই বইয়ের মধ্যে এই দ্বিতীয় অধ্যায়ের ব্যাপারে যত সকল এমসিকিউ বা শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজে সেগুলোকে আইডেন্টিফাই করা আছে। আপনার সেই বই থেকে খুব সহজে জিনিসগুলো পেয়ে যেতে পারেন। তো এখানে আমরা দেখছি ঢাকা বোর্ডে যেটা আসছে যে অপেক্ষক কী। তো অপেক্ষক কি, এটা আমরা জানি যে দুই বা ততোধিক বা দুইয়ের বেশি, দুই বা ততোধিক বা বেশি যে চলকের যদি পরিবর্তনের যে তাদের মধ্যে যে নির্ভরশীলতার যে একটা সম্পর্ক, মানে একে অপরের সাথে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, নির্ভর সম্পর্কটাকে যদি আমরা গাণিতিক আকারে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে আমাদের কি অপেক্ষক। এই যে গাণিতিকভাবে প্রকাশ করাকে যদি হয় তাহলে সেটা অপেক্ষকের দিকে আগাচ্ছে। ওকে, দ্বিতীয়ত প্রশ্নটা আমরা যেটা দেখতে পেয়েছি এখানে যে চাহিদার বলা হয়েছে কি, যে দ্বিতীয় প্রশ্নটা যে সবসময় আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় না, ব্যাখ্যা করো। কারণ সবসময় আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তনটা হয় না। কেন হয় না? কারণ আমরা জানি যে আয়ের পরিবর্তনের তুলনায় যদি দ্রব্যের দামের পরিবর্তন যদি হয় তাহলে কি হয়, চাহিদা একই সাথে কিন্তু একটা চাহিদার উপর একটা প্রভাব পড়ে। যদি আয়ের বাড়ানো হয় তাহলে দ্রব্যের দামও কিন্তু সে হারে বাড়বে। দেখা যাচ্ছে আজকে থেকে 10 বছর আগে যেই একটা কর্মজীবীর বা একটা কর্মকর্তার বেতন যদি ধরি আমরা 30,000 টাকা ছিল, সেই 30,000 টাকার বেতন পাওয়ার আমলে দেখা যাচ্ছে যে একটা গরুর মাংসের কেজি যদি ধরি আমরা, সেই সময় দেখা যাচ্ছে যে 300 থেকে 400 টাকা কেজি ছিল। বর্তমানে সেই ব্যক্তি পাচ্ছে 40 থেকে 35,000 টাকা বেতন, আবার বর্তমানে গরুর মাংসের কেজিও বেড়ে গেছে প্রায় 800-900 টাকা কেজির দিকে। অর্থাৎ আয় বাড়ছে, ব্যক্তির আয় বেড়েছে, এবং সেই হারে কি বাড়ছে, যখন আয় বাড়বে সেই হারে কি হবে, তখন কি বলছে, দ্রব্যের দামও একইভাবে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যে হারে আয় বাড়তেছে ওই হারে কি হচ্ছে, দ্রব্যের দামও বাড়ছে, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ সেই সময় ওই 30,000 টাকা বেতনের কারণ যখন পাইতো সেই চাকরিজীবী, সেই সময় দেখা যাচ্ছে 1 কেজি সে মাংস কিনতো, সপ্তাহে 2 কেজি মাংস কিন্তু ধরি, সে তার বেতনের তুলনায় সেই দামটা তার মনে হতো যে আমার 2 কেজি আমার কিনা জরুরি। যখন তার 45,000 টাকা বেতন হয়েছে, সে কিন্তু আবার ওই ঘুরে ফিরে 900 টাকা কেজি ধরে সেই 2 কেজি কিনবে, কিন্তু সে কিন্তু যে বেশি কিনতে যাবে না। যদিও তার আয় বাড়ছে, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না, কারণ তার আয় বাড়ার কারণে জীবনযাত্রার মানও বাড়ছে, দ্রব্যের বিভিন্ন দামও বাড়ছে। তাই সেই হিসেবে তাকে কি 2 কেজিতেই আসতে হবে। অর্থাৎ বলা হচ্ছে কি, যে সবসময় আয় বা পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা দেখতেছি কি, যে উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এখন দেখেন, ভারসাম্য এবং দাম, দাম পরিমাণ, ভারসাম্য জিনিসটা কি? ভারসাম্য জিনিসটা হচ্ছে এরকম যে ভারসাম্য জিনিসটা কি? ভারসাম্য জিনিসটা হচ্ছে আপনারা লক্ষ্য করি যে দাম ইকুয়াল টু যদি থাকে দামের সাথে ভারসাম্যর আপনার যে চাহিদাটা, ঠিক আছে, দামের সাথে চাহিদা। অর্থাৎ আপনি এমন একটা দাম দিয়ে রাখছেন যেই দামের কারণে আপনার ক্রেতারা এসে পর্যাপ্ত পরিমাণে কি করছে, পর্যাপ্ত পরিমাণে আপনার জিনিসপত্র কেনাকাটা করছে, তাদের চাহিদাও কিন্তু বাড়ছে। অর্থাৎ দামের কারণে আপনার একটা ভালো একটা দাম সাশ্রয় আছে এবং ক্রেতারাও কেনাকাটা করছে, ভারসাম্য বাজারে একটা করছে, প্রকাশ পাচ্ছে। আমরা দেখি এখানে আমরা দেখেছি যে কিউডি ইকুয়াল টু 25 মাইনাস 2p এবং কিউএস ইকুয়াল টু -5 প্লাস পি। এখানে ডি ফর হচ্ছে ডিমান্ড, এস ফর সাপ্লাই। আমরা এই জিনিসটা দেখবো। বলা হয়েছে কি, উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি যে দেওয়া আছে চাহিদা অপেক্ষক
অর্থাৎ আমরা এখানে একটু লক্ষ্য করব যে চাহিদা অপেক্ষক, এখানে আমরা প্রথমে বলছি যে ডি ইকুয়াল টু ডিমান্ড, ডি ইকুয়াল টু হচ্ছে কি, ডি ইকুয়াল টু হচ্ছে ডিমান্ড অর্থাৎ চাহিদা, আর এস হচ্ছে কি, এস হচ্ছে সাপ্লাই, এস হচ্ছে আমাদের সাপ্লাই মানে কি যোগান। ওকে, তাহলে আমরা যদি তাই দেখে থাকি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির ভারসাম্য হলো কি, আমি যেটা একটু আগে বললাম যে বাজারে চাহিদা এবং বাজারে যোগান সমতার বিধান, অর্থাৎ দামের কথাটা আমি এখানে উল্লেখ করছিলাম, এখানে যোগান রয়েছে, অর্থাৎ আপনার দাম যদি আপনার ক্রেতাদের যদি আপনার সাশ্রয় থাকে, আপনি বাজারে কিনতে গেছেন কোনো দ্রব্য, সেই দাম যদি আপনার ফেভারে থাকে তাহলে হচ্ছে কি সেখানে আপনার যারা বিক্রেতা যারা দোকানদার তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কি দিবে আপনাকে যোগান দিবে, অর্থাৎ যোগান অর্থাৎ হচ্ছে আপনাকে সাপ্লাইটা কিন্তু সেখানে দিচ্ছে, কারণ কি দাম হচ্ছে আপনার ক্রেতার আদলে, দাম হচ্ছে আপনার আদলে, প্রাইস হচ্ছে আদলে, যে কারণে হচ্ছে কি হচ্ছে আপনার, যে কারণে সাপ্লাইটাও কিন্তু বাড়তেছে, সাপ্লাইয়ের কারণে হচ্ছে আপনার এই যে যেটা বললাম যে বাজারে প্রচুর পরিমাণে হচ্ছে যে সাপ্লাই বাড়তেছে, কারণ কি ক্রেতাদের হচ্ছে যে প্রচুর পরিমাণে ডিমান্ডও থাকতেছে, তো একই সাথে এটা নির্ভর করতেছে বাজারের আয়ের দামের উপরে মূলত নির্ভর করে এবং চাহিদার উপর নির্ভর করে যোগানটা। সুতরাং ভারসাম্য অবস্থা আমরা যদি লক্ষ্য করি, এখানে কি দিয়েছে, আমরা ভারসাম্য অবস্থা জানি যে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই। হ্যাঁ, তো এখানে আমরা দেখতেছি যেটা হচ্ছে এখানে দিছে কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ ডিমান্ড সাপ্লাই, কিউ হচ্ছে কোনো একটা কোয়ান্টিটি, কোনো একটা প্রোডাক্টের এখানে কথা বলা হয়েছে। আমরা দেখতেছি যে আমরা যদি এককগুলো এখানে বসাই, আমি এখান থেকে যাই যে এককগুলো এখানে বসাই 25 মাইনাস 2p 5 মাইনাস 3, এখন এখানে হচ্ছে আমরা পরিবর্তন করে নিলাম তাদের জায়গাগুলো, অর্থাৎ আমরা হচ্ছে 2p প্রাইসটাকে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এটার সাথে, তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে হচ্ছে 2p মাইনাস, আমরা যদি লক্ষ্য করি যে 2p মাইনাস পি, কারণ হচ্ছে যে এখানে যে প্লাস ছিল এদিকে, তো এই পাশে সমানের এদিকে আসলে ইকুয়ালের দিকে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এদিকে প্লাস ছিল আপনার -5 ইকুয়াল টু -5, আবার হচ্ছে এদিকে প্লাস ছিল -25। তো আমরা যদি এটা ক্যালকুলেশনের দিকে আসি তাহলে কি হবে, ক্যালকুলেশনে আসলে এখান থেকে মাইনাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় সাধারণত আমরা জানি যেটা, এবং মাইনাস মাইনাসে এখানেও কি হবে, প্লাসই হবে, তাহলে হচ্ছে -3p ইকুয়াল টু -30। তো আমরা এখানে যদি আবার হচ্ছে ইকুয়েশন একটা দেখি যে p ইকুয়াল টু ওয়াট, p ইকুয়াল টু হচ্ছে কি যে 30 বাই -3, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে তাহলে হচ্ছে p কি আসতেছে, p ইকুয়াল টু আসতেছে 10, কারণ আমরা জানি যে মাইনাস মাইনাসে কেটে যাবে এবং হচ্ছে 3 ইকুয়াল টু 10, যেটা আমরা এখানে খুব সহজে জিনিসটা পাচ্ছি। তাহলে আমাদের ভারসাম্য যে দামটা, সেই ভারসাম্য দামটা এখানে কত পাইলাম, ভারসাম্য দামটা এখানে পাইলাম হচ্ছে আমরা ভারসাম্য দামটা পাইলাম কত, 10 টাকা। এখন এখানে ভারসাম্য দাম যখন আমরা দিব, ভারসাম্য দাম প্রকাশের একটা মাধ্যম হচ্ছে যে পি এর উপরে একটা বার দিতে হবে, এই যে বারটা দিছি না, পি এর উপরে বারটা দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের কি হইলো, তাহলে হচ্ছে আমাদের হইলো যে হচ্ছে আপনার পি বার ইকুয়াল টু 10, পি বার হচ্ছে ইকুয়াল টু কত, পি বার ইকুয়াল টু হচ্ছে আপনার 10, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, পি বার ইকুয়াল টু 10 টাকা। তাহলে এখন আমরা পি এর মান চাহিদা অপেক্ষক বসাই দিই, আমাদের হচ্ছে যে কোনটা ছিল, আমাদের চাহিদা ভারসাম্য দামটা এই যে এখানে ছিল পিগুলো আমরা এখানে বসাই দিব, এই যে এই পিটিতে এবং হচ্ছে এই পিতে বসাই দিব। তাহলে প্রথমে আমরা হচ্ছে যে কিসে বসাইছি, প্রথমে হচ্ছে আমরা ডিমান্ডে বসাইছি যে 25 মাইনাস 2p, তাহলে হচ্ছে আমরা পি এর মান কত পেয়েছি, পি এর মান পাইছি 10, তাই না, তো হচ্ছে 2 ইন্টু 10, আমরা যদি এখানে দিই তাহলে 25 মাইনাস 20 কত আসছে হচ্ছে 5, খুব ইজি ইকুয়েশন আমরা যদি লক্ষ্য করি, এবং পরবর্তীতে যদি আমরা হচ্ছে কিউএসটা বসাই, তাহলে কিউএসটা বসাই কি হবে, মুখোমুখি করা যায় জিনিসটা, যে -5 প্লাস পি, -5 প্লাস কত হবে, -5 প্লাস 10, পি এর মান 10, তাহলে হচ্ছে এখানে কত আসতেছে, 5 আসতেছে। এখন যেটা মূল লক্ষ্য করার বিষয় যে আমরা কিউএস পাইছি কত 5, আবার আমরা কিউডি পাইছি কত 5, তাহলে কিউডি ইকুয়াল টু কিউএসকে আমরা লিখতে পারি, কারণ হচ্ছে যে আমরা এখানে পাইছি যে হচ্ছে বা 5 ইকুয়াল টু 5, দুটি আমরা কি 5 পেয়েছি, তাহলে আমরা কি ভারসাম্য দামটা কি আমরা প্রকাশ করতে পারছি, হ্যাঁ ভারসাম্য দামটা আমরা প্রকাশ করতে পারছি, যেটা এখানে দেওয়া হয়েছে যোগানের পরিমাণ 5, তো ভারসাম্যের পরিমাণ নির্দেশ করা হলো, খুব সহজেই আমরা ভারসাম্যের পরিমাণ নির্দেশ করা পারলাম। যদি কোনো প্রশ্নে ভারসাম্য দামের নির্দেশ থাকে, আমাদের সবার প্রথমে দিতে হবে কি কিউডি ইকুয়াল টু কিউএস, কিউডি ইকুয়াল টু কিউএস, ভারসাম্যের জন্য কিউডি ইকুয়াল টু কিউএস, এটা মনে রাখা খুবই জরুরি। তাহলে হচ্ছে উদ্দীপকে যে সকল আমাদের একক দিবে সেই এককগুলোকে আমরা যখন ওখানে বসাবো, তাহলে কিউডি ইকুয়াল টু কিউএস, সেখানে আমরা খুব সহজেই আমরা এটা বের করতে পারবো, ঠিক আছে, ওকে। তো আমরা পরবর্তীতে দেখে যাচ্ছি যে কি আমরা প্রশ্নে ফিরে যাব,
দাম 60 টাকা হলে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করো। দেখেন এখন যদি দাম যদি 60 টাকা হয় তাহলে কতটা পড়বে। আমরা প্রথমে দেখছি কত টাকা দিয়ে, আমরা হচ্ছে দাম পাইছি 10 টাকা দিয়ে। এখন দেখবো যে আমরা ভারসাম্যের দাম যদি লেখচিত্রের মাধ্যমে আমাদের এটা প্রকাশ করতে হবে অবশ্যই, কারণ আমি শুরুতেই বলে দিয়েছি দ্বিতীয় অধ্যায়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে কার্ভ পাবো, পর্যাপ্ত পরিমাণে রেখাচিত্র পাবো, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আমাদের বিভিন্ন দাম ইসের চিহ্ন আসবে, ওগুলো আমাদেরকে বের করতে হবে। তাইলে 60 টাকা 10 টাকা দাম অবস্থায় যদি আমরা দেখি তাহলে যোগানের পরিমাণ কত হবে। আমরা এখানে লক্ষ্য করবো 7 থেকে 10 টাকার পরিমাণে, যে এখানে কিভাবে কি করা হয়েছে যে 60 টাকার কিউডি, যেটা কিউডি কিউএস এর যে আমাদের উদ্দীপকের যে এককগুলো ছিল এগুলোতে 60 টাকা প্রথমে বসাই কি দিচ্ছে যে 11, এবং কিউডি ইকুয়াল টু 11, এবং হচ্ছে কিউএসটা হচ্ছে কত এখানে আসছে বিয়োগ করে ওই 7 বসায় 2 আসছে। অপর পক্ষে আমরা যদি দেখা যাচ্ছে 10 বসাইছে, 10 বসায় কত পাইছি 5 এবং 5, তাহলে আমাদের 10 তো আমরা গড় নম্বরে পেয়েছি, নতুন করে কি বলছে 7 দিলে হচ্ছে আমাদের একটা আসছে 11 আর একটা আসছে আমাদের 2। এখন আমরা লক্ষ্য করব যে এইটিকে যদি আমরা হচ্ছে রেখাচিত্রে অঙ্কন করি তাহলে কি আসতেছে। রেখাচিত্রে আসলে দেখা যাচ্ছে যে প্রথমে আমাদের এখানে একটা এক্স এবং ওয়াই দ্রব্যের উপরে একটা হচ্ছে আমাদের কি করছে, এক্স এবং ওয়াই উপরে একটা আমাদের কার্ভ তৈরি করছে, এক্স এবং ওয়াই এর উপরে হচ্ছে একটা আমাদের কার্ভ তৈরি করছে, যেটা দেখতে পাচ্ছি আমাদের একক বিভিন্ন ধরছে 2, 5, 11, কারণ হচ্ছে আমাদের ওইখানে তো বিভিন্ন পাইছিলাম যে হচ্ছে উত্তরে পাইছি, এবং উপরে কি হচ্ছে 7, 10, কারণ দাম ওইখানে দুইটা ধরা হয়েছে। হ্যাঁ, তো আমাদের এই যে যদি আমরা একটা কার্ভ বলি এক্স এবং ওয়াই, এই এক্স এর এখানে হচ্ছে আমাদের দাম, এই এক্স এর এখানে হচ্ছে আমাদের দাম বলছে, এবং এখানে বলা হয়েছে কি আমাদের এক্স এর দাম, এবং ওখানে হচ্ছে আমাদের কোয়ান্টিটি। ওকে, এখানে হচ্ছে যে কোয়ান্টিটি আমরা যদি বলি পরিমাণটা, এখানে হচ্ছে আমাদের কোয়ান্টিটি কিউ, পরিমাণটা যদি আমরা এখানে বলি, তাহলে আমাদের এখানে দাম শুধুমাত্র দুইটা ক্ষেত্রে এখানে উল্লেখ করছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 10। তো আমরা 10 তো পেয়েছিলাম গ নম্বরে, 7 এখানে উল্লেখ করতে বলছে, কিন্তু কত হয়। তাহলে আমরা এখানে লক্ষ্য করতেছি যে প্রথমে আমরা ওই যেটা আমাদের ইকুয়েশন পেলাম, আমাদের ইকুয়েশনে যেখানে আমরা হচ্ছে ইকুয়েশন পাইছি হচ্ছে আমরা এর আগের হচ্ছে চিত্রে যে ইকুয়েশন পাইছি এই যে 2, 11, 5, 5, 2, 11, 5, 5 যদি আমরা চলে যাই তাহলে 2, 11, 5, 5, তাহলে দেখেন যে খুব সহজে এখানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি একটা জিনিস, যে যখন আমরা চিত্রটা এখানে চিত্রটা যখন আমরা আঁকতেছি তখন হচ্ছে এখানে আমাদের হচ্ছে দাম যেটা বললাম, এবং হচ্ছে পরবর্তীতে এখানে হচ্ছে আমাদের একক 2, 5, 11। ওকে, তাহলে আমরা দেখতে পেরেছি যে একটি একটি দামে, নির্দিষ্ট একটি দামে দুইটা এককই সমান হয়েছে গ নম্বর, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 10 টাকার দামে, অর্থাৎ এই যে 5 এককটা দুইটা দামে সমান হয়েছে। 60 টাকায় হচ্ছে 60 টাকা যখন দাম ছিল তখন 2 একক, আবার 11 এককও আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, তো পরবর্তীতে এই যে আমাদের যেখানে হচ্ছে আমাদের এক হয়েছে, যেখানে হচ্ছে আমাদের কার্ভটা এক হয়েছে, যদি আমরা এখানে দেখি এখানে হচ্ছে একটা কার্ভ হয়েছে যে 5 টাকার রেখাটা, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের সমান ভারসাম্য অবস্থান করছে এখানে। তো আমরা এখানে একটু বিশ্লেষণ দেওয়া হয়েছে যে চিত্রে ও এক্স দ্রব্যের চাহিদা এবং যোগানের পরিমাণ এবং ওয়াই তে দাম নির্দেশ করা হয়েছে, এটা আমরা সহজে বললাম। প্রথমে উদ্দীপক অনুযায়ী ভারসাম্য দাম 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ 5 একক, যা ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। যেমন দেখেন ভারসাম্য দাম এবং পরিমাণটা, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ভারসাম্য পরিমাণ, এটা হচ্ছে আপনার কি ভারসাম্যের পরিমাণ, এটা হচ্ছে আপনার ভারসাম্য। ই ফর ইকুইভ্যালেন্ট দ্যাটস মিন ভারসাম্য। ঠিক আছে, তো আমরা দেখতেছি যেটা, এবং হচ্ছে যে যেটা ভারসাম্য অবস্থায় চাহিদাগত ডিডি, অর্থাৎ হচ্ছে এই যে এই চাহিদাটা যদি আমরা এখানে আলাদা করে লিখে দেখাই যে ডি এটা হচ্ছে ই ভারসাম্য, এই যে ডিডি হচ্ছে এটা কি আপনার যোগান, চাহিদা অবস্থা চাহিদা ইকুয়াল টু যোগান, এটাই হচ্ছে আপনার ডিডি, আবার হচ্ছে এস, অর্থাৎ আমরা দেখতেছি যে হচ্ছে এই চাহিদা এবং যোগানের ভারসাম্য এক জায়গায় অবস্থান করতেছে, কোথায় 10 টাকার বিনিময়ে। আচ্ছা, তো অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে বলা হয়েছে কি 10 টাকার জায়গায় যদি 60 টাকা কমে দাম দেওয়া হয়, যেটা টুইস্ট দেওয়া হয়েছিল আমাদের প্রশ্নে 60 টাকা, অর্থাৎ সেই ক্ষেত্রে দ্রব্যের চাহিদার পরিমাণ যোগান অপেক্ষা বেশি হবে। বলা হয়েছে কি দ্রব্যের চাহিদার পরিমাণ যোগান অপেক্ষা বেশি, কারণ দেখেন একটা খুব সহজ কথায় যদি আমি আপনাকে বলি যে একটা ধরেন যে গরুর মাংসের কথা যখন একটু আগে বললাম আমি 900 টাকা কেজি, এখন হুট করে যদি সেই দামটা হঠাৎ করে 500 টাকায় যদি দেওয়া হয়, তাহলে মানুষজন কি আগে যেই মানুষরা 4 কেজি মাংস কিনতো তারা এখন কি 8 কেজি 10 কেজি করে কিনবে না? অবশ্যই কিনবে, কারণ দাম কমাই দিছে, আমার তো চাহিদা বাড়বেই, দ্রব্যের চাহিদা পরিমাণ আছে যোগানের অপেক্ষা বেশি, ওখানে দাম কমে গেছে, এক্ষেত্রে চাহিদা 11 একক এবং যোগান 2 একক হয়। দেখা যাচ্ছে দাম কমানোর কারণে এবি 9 এককে চলে যাচ্ছে, দাম কমানোর কারণে হচ্ছে কি বলতেছে এই যে 9 এককে যতক্ষণ না আসতেছে 9 এককে চলে আসতেছে, চিত্রে দেখা যাচ্ছে দাম
অতিরিক্ত চাহিদা সৃষ্টি হচ্ছে, ফলে অতিরিক্ত চাহিদার কারণে কি বলছে, দ্রব্যের দাম বাড়াতে থাকবে যতক্ষণ না পর্যন্ত 10 টাকা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত 10 টাকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দ্রব্যের দামটা কি হবে, বাড়াতে থাকবে। হ্যাঁ, তো এখানে খুব সহজ কথায় একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে সহজ কথায় একটা জিনিস বলা যাচ্ছে যে আমাদের প্রশ্ন যেটা ছিল যে দাম 60 টাকা হলে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে, আমরা খুব সহজে বলে দিতে পারি যে আমরা একটা খুব সহজ জিনিস জানি যে যদি দাম কমে, দাম কম ইকুয়াল টু চাহিদা বেশি, দাম কম ইকুয়াল টু চাহিদা বেশি প্লাস, হ্যাঁ, আবার যদি বলা হয় যে দাম বেশি, দাম বেশি কি হবে, চাহিদা মাইনাস চাহিদা কম বা চাহিদা হচ্ছে যে ওই চাহিদা কমে যাবে বা চাহিদা যেটা ছিল সেটাই থাকবে বা কমবে কিন্তু বাড়বে না। কিন্তু দাম যদি কমে যায় তাহলে হচ্ছে কি হবে, দাম কমলে আমরা দেখতে পাচ্ছি যে দাম কমলে চাহিদাটা কি হবে, বেশি হবে, তাই না? তো এই জিনিসটা এখানে বলা হয়েছে জিনিসটা। তো এই সৃজনশীলটা মূলত ছিল ভারসাম্যের উপরে, দামের উপরে, যে দামের প্রভাবের কারণে ভারসাম্যর কিরকম পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না, এই জিনিসটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তো পরবর্তী সৃজনশীলটা আমরা দেখতেছি যে চাহিদা, পরিবর্তন, দ্রব্য, এগুলো বিষয় আমরা আলোচনা করতে। চাহিদা কি, প্রথমত চাহিদা জিনিসটা কি আমরা প্রথমে জানি ডিমান্ড। আসলে অনেক কথাই আমরা বর্তমানে বাংলার পরিবর্তন ইংলিশে যদি আমরা বলি না, খুব সহজে আমরা এটাকে বুঝে উঠতে পারি। চাহিদা জিনিসটা কি বলেছি, ডিমান্ড। তাহলে চাহিদার সংজ্ঞাটা কি বলা হয়েছে, যে নির্দিষ্ট অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে, অর্থাৎ একটি ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যতটুকু পরিমাণ ইচ্ছুক ক্রয় করার ক্ষেত্রে তাকে বলা হচ্ছে চাহিদা। ওকে, তাহলে আমার যতটুকু ইচ্ছা ততটুকু কিনবো, আমার মানে প্রয়োজনীয়তা যতটুকু চাহিদা। পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি আমরা জানি যে পরিবর্তক জিনিসটা, অর্থাৎ পরিবর্তক জিনিসটা বলতে বুঝাইছে যে একটি দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য আমরা ভোগ করতে পারবো এবং প্রায় সমান যে আমরা ফ্যাসিলিটিসটা পাইতাম প্রথম দ্রব্য ভোগ করার ক্ষেত্রে, ওই ফ্যাসিলিটিসটা, ওই আরামটা, আমরা ওই সুখটা ভোগ করতে পারবো অন্য আরেকটা দ্রব্য ভোগের ক্ষেত্রে। উদাহরণ চা ও কফি। আমরা জানি যে এই পরিবর্তক দ্রব্যের যে কার্ভ রেখাটা, এটা হচ্ছে বাম থেকে ডানে অগ্রসর হয়, যেটি আমাদের পরবর্তী দেওয়া আছে। যে দেখেন চা ও কফি দুটি হচ্ছে কি বলা হয়েছে, পরিবর্তক দ্রব্য, চা এবং কফি, এবং হচ্ছে বলা হয়েছে কি এগুলো দুটি পরিবর্তক বাম থেকে ডানে, কোন দিক থেকে যায়, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। আমরা যদি চিত্রটা একটু লক্ষ্য করি যে চা এবং কফির পারস্পরিক চাহিদা রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, যে কফির চাহিদা চায়ের দাম, অর্থাৎ আমরা দেখতেছি যে চায়ের যে কথা আমরা যদি বলি সে যে কফির যদি দাম বাড়া হয় মানুষ চা খাবে, যদি চায়ের দাম যদি বাড়ানো হয়ে থাকে, অর্থাৎ মানুষ যদি চায়ের দাম যদি বাড়ানো হয়ে থাকে তাহলে মানুষ ভাবে চায়ের দাম যেহেতু বেশি হয়ে গেছে আমরা কফি খাবো চায়ের দামে, তো এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমরা ওই জিনিসটা লক্ষ্য করেছি এবং পরবর্তীতে আমরা জিনিসটা যেটা লক্ষ্য করব যে 3 নম্বর প্রশ্ন হয়েছে যে উদ্দীপকের আলোকে এসটি রেখার ঢাল নির্ণয় করো। হ্যাঁ, এই যে এসটি রেখা একটা চলে গেল, এই রেখার ঢালটা নির্ণয় করতে হবে আমাদের। তো ঢাল নির্ণয় করার আগে আমাদেরকে জেনে নিতে হবে ঢাল কাকে বলে। ঢাল হচ্ছে যে আমাদের একটি রেখার কোনো নির্দিষ্ট যদি বিন্দুতে, ঢাল বলতে বোঝাচ্ছে কোনটাতে, আমি এক কথায় বলি সহজে, স্বাধীন চলকের পরিবর্তনের, সামান্য পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে ঢাল। কারণ আমরা জিনিসটা প্রথমেই এখানে আমরা লক্ষ্য করতেছি যে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে, দেখেন সামান্য পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের যদি যে পরিমাণ পরিবর্তন হবে তাকে বলা হচ্ছে অনুপাতকে ঢাল বলা হচ্ছে। তাহলে আমরা ঢালের সংজ্ঞা যদি দেখি, যে ঢালের আমরা যদি এইটা দেখি সংজ্ঞার আলোকে সূত্র একটা যদি আমরা বের করি তাহলে বলা হচ্ছে কি নির্ভরশীল চলকের পরিবর্তন স্বাধীন চলকের পরিবর্তনের যে ভাগফলটা, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে দেখতেছি যে পরিবর্তনটা, ঢালটা পরিবর্তন ওয়াই, এবং হচ্ছে যে আপনার ভূমিতে যেটা থাকে সেটা হচ্ছে আপনার স্বাধীন চলক, অর্থাৎ দেখা যাচ্ছে যে স্বাধীন চলকে সবচেয়ে ভূমি অক্ষে দেখে সাধারণত, এবং নির্ভরশীল চলককে কোথায় দেখা যায়, নির্ভরশীল চলকে দেখা যায় হচ্ছে লম্ব অক্ষে। তাহলে লম্ব অক্ষভিত্তিক পরিবর্তন যেটা ওয়াই এবং ভূমি অক্ষভিত্তিক পরিবর্তনের যে এক্স ধরে যে তাদের যে হচ্ছে ভাগটা তাকে বলা হচ্ছে ঢাল। এবং এই ঢালের এই যে চিত্রটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি, চিত্রটা দ্বারা অতি ক্ষুদ্র পরিবর্তনকে বোঝাচ্ছে। কারণ আমাদের একটা আমরা চিত্র যে দিছি যে এক্স ওয়াই, এটি হচ্ছে আমাদের স্বাধীন চলক, এটি হচ্ছে আমাদের কি নির্ভরশীল চলক। এর পরিবর্তন আমরা যখন 10-এ ছিলাম
আমাদের স্বাধীন চলক 10-এ ছিল, তখন হচ্ছে নির্ভরশীল চলকের পরিমাণ ছিল 5। যখনই আমাদের 20 হয়েছে, অর্থাৎ পরিবর্তন যখন আমাদের 10 পরিবর্তন হয়েছে, তখন এটাও পরিবর্তন হয়ে চলে গেছে হচ্ছে আপনার ওয়াই 10-এ। অর্থাৎ আমাদের এই যে এসটি রেখাটা আমাদের উদ্দীপকে যেটি দেওয়া ছিল, এসটি রেখাটা বাম থেকে ডানে কিন্তু অগ্রসর হয়েছে, অর্থাৎ ঊর্ধ্বগামী হয়েছে। বাম থেকে ডানে হওয়াতে কি হয়েছে, ঊর্ধ্বগামী হয়েছে আমাদের রেখাটা। তাইলে আমরা দেখা পাচ্ছি যে এসটি রেখার এই বিন্দুতে ঢাল, আমরা ওটাই আমাদের আলোচনা করা হয়েছে যে এই বিন্দুতে এক্স এর পরিমাণ যে আমরা -10 যখন বাড়াইছি, তখন আবার হচ্ছে এসটি রেখার 5 থেকে 10-এ কত চলে গেছে, এই এক্স 10 যখন বাড়ছে, এক্স যখন বাড়ছে হচ্ছে আপনার 10, তখনই হচ্ছে আপনার বেড়েছে এখানে 5। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি যে এই পরিবর্তনের কারণে আমরা জানি যে ঢালের সংজ্ঞাটা আমরা দেখেছি একটু আগেই, যে ঢালের যে হচ্ছে আপনার এটা ছিল সূত্র, যদি আমি বলি খুব সহজেই, যে সূত্রটা যদি আমি বলি তাহলে হচ্ছে কি সূত্রটা এরকম, ওয়াই এর নির্ভরশীল চলকের পরিবর্তন ভাগ স্বাধীন চলকের পরিবর্তন ইকুয়াল টু নির্ভরশীল চলকের পরিবর্তন কত হয়েছে 5 এবং স্বাধীন চলকের পরিবর্তন হয়েছে 10। তাহলে এখানে আমরা ভাগ করে খুব সহজেই আমরা ঢালটা পেয়ে যাব। সেটা হচ্ছে কি পয়েন্ট, সেটা হচ্ছে কত পেয়েছি আমরা করে যে 0.5 হচ্ছে আমরা পেয়েছি ঢাল। এবং সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে কি সরল রেখার সকল বিন্দুতে ঢাল কি হয়, সমান হয়। সরল রেখার সকল বিন্দুতে কি হয়, ঢাল সমান হয়। তাই এসটি রেখার ঢাল কত পেয়েছি আমরা, এসটি রেখার ঢাল পেয়েছি 0.5। ওকে, 0.5 পেয়েছি এসটি রেখার ঢাল। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের খুব সহজে আমরা বুঝে যেতে পারলাম। পরবর্তীর যে প্রশ্নটা আমাদের এখানে উল্লেখ করা আছে, সেই প্রশ্নটা বলা হয়েছে যে এসটি রেখা কি আমরা যোগান রেখা কি বলতে পারবো কি না। হ্যাঁ, এসটি রেখাকে আমরা যোগান রেখা বলার কারণটা আমরা এখানে দেখব, যে এখানে বলা হয়েছে প্রশ্নে যে উল্লেখিত এসটি রেখাকে যোগান রেখা বলা যায় কিনা। হ্যাঁ, এসটি রেখাকে যোগান রেখা বলা যায়, কারণ আমরা জানি যে যোগান রেখার যে আপনার যাত্রাটা সেটা হচ্ছে বাম থেকে ডানে। আমরা দেখছি উদ্দীপকে এসটি রেখা হচ্ছে বাম থেকে ডানে গিয়েছে এবং সেটা ঊর্ধ্বগামী ছিল। দেখেন যে এসটি রেখাকে যোগান রেখা বলা হয় কারণ রেখার যে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, এটা আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা আরও লক্ষ্য করতে পারছি যে এছাড়া বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এছাড়া এই ঢাল কি হয়, ধনাত্মক হয়। আর উদ্দীপকের বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এবং ধান ধনাত্মক হওয়ার কারণে এসটি রেখাকে কি বলা হচ্ছে, আপনার যোগান রেখা বলা যায়। যোগান বিধি অনুযায়ী অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে যোগানও বাড়ে, আর দ্রব্যের দাম যদি কমে তাহলে যোগানটাও কমে যায়। অর্থাৎ দাম এবং যোগানের যে মধ্যে একটা সমমুখী সম্পর্ক। অর্থাৎ আমি যদি বলি যে দ্রব্যের দাম পি ইকুয়াল টু এস, হ্যাঁ, অর্থাৎ দ্রব্যের দামের উপর সম্পূর্ণভাবে যোগান কি করছে, সম্পূর্ণভাবে যোগান আপনার নির্ভর করছে। দামে যোগানের মধ্যে এই যে সমমুখী একটা যে সম্পর্ক, এই সম্পর্কটাকে ঊর্ধ্বগামী বলা হচ্ছে। সমমুখী সম্পর্কের কারণে যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, আর যোগান বিধির প্রযোজ্যতার কারণে দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়াচ্ছে, এই কারণে হচ্ছে ঢাল ধনাত্মক। অর্থাৎ এসটি রেখাটা যেখানে রয়েছে, এখানে এসটি রেখাকে যোগান রেখা বলার কারণ যুক্তিযুক্ত। আচ্ছা, পরবর্তী তাহলে আমরা এই গত সৃজনশীল আমরা যেটা বই করলাম যে আপনাদের যোগান রেখার সাথে দামের একটা সমমুখী সম্পর্ক আমরা সেখানে পেলাম, এবং ঢাল কাকে বলা হচ্ছে, ঢালের আমরা সূত্রটা সেখানে পেলাম। অপরপক্ষে আমরা দেখতেছি আরেকটি সৃজনশীল যে চলক কাকে বলা হচ্ছে। আমরা জানি যে চলক কি, যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন মান পরিবর্তন, তাকে বলা হচ্ছে চলক। যে যেসব রাশির মান পরিবর্তিত থাকে, অর্থাৎ বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম মান নির্ধারণ করছে বা ধারণ করছে, তাদেরকে বলা হচ্ছে চলক। এবং আমরা দেখতেছি যে দ্বিতীয় প্রশ্ন, চাহিদা বিধিতে আয় স্থির ধরা হয় কেন। চাহিদা বিধিতে আয় স্থির ধরার কারণটা হচ্ছে এই যে সেখানে আয় স্থির ধরা হয়, কারণ চাহিদা বিধিতে যদি আমি আয় স্থির না ধরি তাহলে আমরা আয় বাড়ার সাথে সাথে চাহিদার একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাইলে আমরা দেখতেছি আয়ের পরিবর্তন চাহিদা বিধিতে ক্রেতার আয় স্থির ধরা হয়, কারণ আয়ের সাথে চাহিদার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি আয় বাড়লে চাহিদা বাড়ে, এবং আয় কমলে চাহিদা কমে। এই কারণে বলা হচ্ছে কি যে চাহিদা বিধিতে আয়ের যে সম্পর্ক, এটা আয়কে স্থির ধরা হয়, কারণ এখানে বলা হয়েছে যে চাহিদার ধনাত্মক সম্পর্ক কার সাথে রয়েছে, আয়ের সাথে ধনাত্মক সম্পর্ক রয়েছে। যদি আয় বাড়ে তাহলে চাহিদাও বাড়ে, আয় যদি কমে তাহলে চাহিদাও আমার কমে যাচ্ছে। ওকে, তাহলে 3 নম্বর প্রশ্নটা বলা হয়েছে উদ্দীপক থেকে প্রান্তিক উপযোগ সূচি তৈরি করো। দেখেন এখানে খুবই একটা সুন্দর সহজভাবে বলা হয়েছে যে
কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে যে পরিমাণ অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলা হচ্ছে। অর্থাৎ আমি এক একক অতিরিক্ত ভোগ করব, আমার এক একক অতিরিক্ত ভোগের কারণে যেটা আমার অতিরিক্ত যে পরিমাণ উপযোগ পাওয়া যাচ্ছে অর্থাৎ ইউটিলিটি পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। আমি আবার প্রশ্নে যদি আমি ফিরে যাই, তাহলে প্রশ্নে ফিরে গেলে আমার এখানে খুব সুন্দর সুবিধা হচ্ছে বোঝার জন্য। সেটা হচ্ছে যে এই যে আমার এক একক আমার কমলার একক এবং হচ্ছে আমার ইউটিলিটি এখানে দেওয়া আছে যে কমলা যদি এখানে আমরা এক কমলা যখন আমরা ভোগ করতেছি উপযোগ পাচ্ছি 15, আবার 2 যখন 25, 3 30, 4 30, 5 25। এখানে লক্ষ্য করার বিষয় যে প্রান্তিক উপযোগ যখন আমরা অতিরিক্ত ভোগ করতেছি অর্থাৎ 1 15 2 যখন আমরা অতিরিক্ত চলে গেলাম একের অতিরিক্ত, তখন দেখবো যে আমাদের 25 থেকে কত আমরা বেশি ভোগ করতেছি। 25 থেকে 15 বিয়োগের মাধ্যমে আমরা কত পাচ্ছি 10, তাহলে আমাদের হচ্ছে ইউটিলিটি কত হচ্ছে অতিরিক্ত 10। আবার 3-এ আমরা আসছে 30, তাহলে ইউটিলিটি হচ্ছে 5। আবার 4-এ দেখছি 30 থেকে 30 ইউটিলিটি আমাদের সমান 0 হচ্ছে, কারণ অতিরিক্ত আমরা উপযোগ পাই নাই। আবার 5-এ যখন যাচ্ছি আমাদের ভোগের প্রবণতা বা ক্ষমতাটা কমে যাওয়ার কারণে আমাদের সেখানে হয়েছে কি -5, সেটা ঋণাত্মক ঘটেছে। আমরা যদি দেখি জিনিসটা -5 ঋণাত্মক ঘটেছে, আমরা যদি জিনিসটা আমরা দেখি একবার যে এখানে দেখা যাচ্ছে যে এই যে উপযোগটিটা মাত্র বললাম সেটাই যে 15 থেকে হচ্ছে যে আপনার প্রথম উপযোগে ঠিক আছে, প্রথম উপযোগে হচ্ছে আপনার 15 হয়েছে, ইউটিলিটিটা আমার সমান আছে। দ্বিতীয় ভোগে আমার হচ্ছে 15 থেকে 25 10 অতিরিক্ত হয়েছে, তৃতীয় ভোগে হচ্ছে আমরা 5 অতিরিক্ত পেয়েছি, চতুর্থ ভোগে আমার সমান 0 কোনো নাই, এবং পঞ্চম ভোগে আমাদের প্রবণতা ভোগের কমে যাওয়ার কারণে প্রান্তিক উপযোগ কত হয়েছে -5, এবং সেটি এখানে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। ওকে, পরবর্তীতে আমাদের প্রশ্নটা ছিল উদ্দীপকের আলোকে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। মানে মোট উপযোগ এবং ইউটিলিটি এবং প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি এবং টোটাল ইউটিলিটি, ওকে, এদের মধ্যে সম্পর্কটা কি? যে দেখা যাচ্ছে যে আমরা যে গ নম্বরে যেটা পেয়েছি সেটার মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি যে চিত্রটা নিচে দেওয়া হয়েছে x, অর্থাৎ নিচে দেওয়া হয়েছে মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ, এবং উপরে যে টিইউ অর্থাৎ টোটাল ইউটিলিটি মোট উপযোগ। তাহলে এখানে দেখতেছি আমরা যখন আমাদের হচ্ছে যে ভোগ বাড়তেছে এভাবে, যে আমার যখন ভোগ বাড়তেছে 1 2 3 4 5 করে যখন বাড়তেছে, তখন আমাদের দেখতেছি যে আমার টোটাল ইউটিলিটিটা আমার এখানে যেটা আমি গ নম্বরে আমরা যেটা দেখলাম যে আমাদের 10 প্রথমে বাড়ছে, পরে হচ্ছে আমাদের দেখতেছি যে 5 আছে, 2-এ যায় 3-এ যায় হচ্ছে 5 হয়েছে, 4-এ 0 কোনো বাড়ে নাই, 5-এ গিয়ে আমরা দেখছি কত যে -5 হচ্ছে প্রবণতাটা কমে গেছে আমাদের যখন পঞ্চমবারের মতো আমরা ভোগ করতে গেছি। তাহলে এই সম্পর্কটা আমাদের কি হবে? সম্পর্কটা হচ্ছে আমাদের এরকম যে আমরা খুব সুন্দর একটা কথা জানি যে আমাদের মোট উপযোগ যত বৃদ্ধি পাবে তত প্রান্তিক উপযোগ হ্রাস পাবে, এবং এক পর্যায়ে গিয়ে আমরা দেখব যে মোট উপযোগ সর্বোচ্চ যখন বৃদ্ধি পাবে প্রান্তিক উপযোগ তখন 0 হয়। অর্থাৎ আমি একটা ছোট্ট একটি উদাহরণ দিই যে আমি দেখা যাচ্ছে যে আমি মনে মনে ঠিক করলাম যে আজকে আমি সকল কমলা লেবু খেয়ে ফেলবো। তাহলে আমি যখন একটা কমলা লেবু খেলাম, 2টা কমলা লেবু খেলাম, আমার আগ্রহটা বাড়ছে যে আমি 3 নম্বর কমলা লেবুটা অনেক খেতে পারবো। 3 খেলাম, 4-এ যে আমার বলছে যে মনটা বলছে না 3টা তো খাই ফেলছি, 4টা চলতেছে, অত আমার ভালো লাগতেছে না। পরবর্তীতে 5 নম্বর যখন খাইতে গেলাম দেখলাম যে আমি অর্ধেক খেয়ে আর পারতেছি না। কারণ কি, একটা জিনিস বারবার যখন আমরা ভোগ করতে থাকি এক পর্যায়ে গিয়ে আমাদের অতিরিক্ত যে পরিমাণে ভোগটা বা আমাদের ভিতর যে ইচ্ছাটা প্রবণতাটা সেটা একসময় মরে যায়, শূন্যে চলে আসে, পৌঁছে যায়। তাহলে পার্থক্যগুলো আমরা একটু দেখতেছি বা সম্পর্কটা সেটা হচ্ছে কি যে মোট উপযোগের ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ কি হয়? হ্রাস পায়, যেটি বললাম। এবং টোটাল ইউটিলিটি মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে মোট উপযোগ প্রান্তিক উপযোগ কি হয়? হ্রাস পায়। আবার টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন 0। এই এমসিকিউটা এই লাইনটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে টোটাল ইউটিলিটি যখন হাই, একদম সর্বোচ্চ, টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ তখন মার্জিনাল ইউটিলিটি 0। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এবং এটা এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট যে যখন টোটাল ইউটিলিটি সর্বোচ্চ তখন মার্জিনাল ইউটিলিটি 0। আর মার্জিনাল ইউটিলিটি 0 হওয়ার পূর্ব পর্যন্ত টোটাল ইউটিলিটি বৃদ্ধি পাচ্ছে, ততক্ষণ না মার্জিনাল ইউটিলিটি যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত টোটাল ইউটিলিটি বৃদ্ধি পাইতে থাকবে, এবং এক পর্যায়ে এসে প্রান্তিক উপযোগ কী হবে? 0 হয়ে যাবে। এবং মার্জিনাল ইউটিলিটি যখন ঋণাত্মক হয় টোটাল ইউটিলিটি তখন কমতে থাকে। এই জিনিসটা এখানে আসলে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যে আমাদের সম্পর্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ ভোক্তা দ্রব্য ভোগ বৃদ্ধি কমলে মোট উপযোগ বাড়ে, কিন্তু প্রান্তিক উপযোগ কি হয়? কমে যায়।
এই জিনিসটা আমরা এখানে লক্ষ্য করেছি। অর্থাৎ এই সৃজনশীলে গত সৃজনশীলে আমরা প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যে একটি সম্পর্ক লক্ষ্য করলাম। পরবর্তীতে আমরা দেখছি অপেক্ষক কি, সম্পর্ক স্বর্ণের চাহিদা স্থিতিস্থাপকতা কেমন হবে, এবং চিত্রের মধ্যে ভারসাম্য দাও। আবারও সেই ভারসাম্য আমাদের ফিরে এসেছে, আমরা লক্ষ্য করতেছি। ওকে, তাহলে অপেক্ষক দুই বা ততোধিক, যেটা আমরা বললাম দুই বা ততোধিক, যে আমাদের বেশি চলকের মধ্যে যে নির্ভরশীলতার যে গাণিতিক, আমি আবারও বলছি যে গাণিতিক যে প্রকাশটা, অর্থাৎ গাণিতিক যে প্রকাশটা, সেটা কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অপেক্ষক, সেটাকে বলা হচ্ছে আমাদের অপেক্ষক। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বর্ণের চাহিদার স্থিতিস্থাপকতা কেমন হবে ব্যাখ্যা করো। স্বর্ণের চাহিদার স্থিতিস্থাপকতা, আমরা জানি যে স্বর্ণ একটা বিলাসবহুল একটা দ্রব্য, তাই না? এটা কিন্তু সবাই কিনতে পারে না, ক্রয় করতে পারে না তেমনভাবে, এবং স্বর্ণের অন্যান্য বিলাসজাত, যেমন দেখেন বলা হয়েছে বিলাসজাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা কি হয়, বিলাসের দ্রব্যের কি বলছে স্থিতিস্থাপক হয়, চাহিদা স্থিতিস্থাপক মানে স্থির থাকে। হ্যাঁ, স্বর্ণ এবং অন্যান্য বিলাসের দ্রব্যের দাম পরিবর্তনে চাহিদার কি হয়, ব্যাপক হারে একটা পরিবর্তন হয়। এখন আপনি স্বর্ণের ভরি দেখা যাচ্ছে 60,000 থেকে হুট করে 1,20,000 করে দিয়েছেন, আপনার কি স্বর্ণের চাহিদা আগের মতো থাকবে? অবশ্যই না, কমে যাবে। বা যদি আপনি কমায় দেন দাম, তাহলে স্বর্ণের চাহিদাটা কি বেড়ে যাবে। এই কারণে স্বর্ণের চাহিদা স্থিতিস্থাপক রাখা হয়, যার কারণে কি হয়, চাহিদা স্বর্ণের বাজারে আপনার চাহিদা স্থিতিস্থাপকের চেয়ে অধিক হয়। হ্যাঁ, স্থিতিস্থাপকতা সেটা এখানে উল্লেখ করা হয়েছে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, যে তথ্য থেকে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে বলছে। আমরা উদ্দীপকটি একটু দেখি যে 5 টাকা কোনো দ্রব্যের দাম দেওয়া আছে 5 টাকা, 10 টাকা, 15 টাকা। পরিমাণ 5 টাকা যখন ছিল 150 একক, তখন যোগান ছিল 50 একক। 10 টাকা যখন চলে আসলো, চাহিদা কমে গেল 100 একক, যোগানের পরিমাণ গেল বাড়ে 100 একক। আবার যদি বলা যায় 15 টাকা, তখন চাহিদার পরিমাণ কি হইলো, কমে গেল 50 একক, যোগানের পরিমাণ কি হলো, বাড়ে গেল 150 একক। এখন দেখেন যে কি চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম এবং হচ্ছে নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে চিত্রটাতে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই বলা হয়েছে কি, যে এক্সে বলা হয়েছে আপনার যোগানের একক এবং উপরে বলা হয়েছে দামের। তাহলে আমরা একটু দেখছি যে এখানে বলা হচ্ছে যে যখন দাম 5 টাকা, তখন যোগান হচ্ছে কত, যখন 5 টাকা দাম, তখন হচ্ছে আমাদের যোগানে, আমরা যদি যাই আমরা প্রশ্নে আবার পুনরায় ফিরে যাই, আমরা যদি ফিরে যাই পুনরায়, তাহলে দেখা যাচ্ছে 5 টাকা যখন, তখন চাহিদা 150, 10 টাকা 100, 15 টাকা 50। তাইলে আমাদের যখন 5 টাকা, তখন হচ্ছে আমাদের কত হলো 150, আবার 10 টাকা 100 এবং 15তে 50, আমাদের ধীরে ধীরে চাহিদাটা কমছে। তাহলে একই পর্যায়ে আমরা দেখতেছি যে যখন কমছে, যোগানটা আমাদের ধীরে ধীরে বাড়ছে। আমরা ভূমিতে অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ কিউ, লম্ব অক্ষের দাম পি দেখানো হয়েছে, আমরা দেখতেছি। মানচিত্রে মানসমূহে ডি রেখাতে চাহিদা রেখা এবং এস যোগান রেখা, আমরা জানি এস সাপ্লাই, ডি ফর ডিমান্ড। ওকে, তাহলে এখানে দেখাচ্ছে, এই ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে দাম বৃদ্ধি পেয়ে 5, 10, 15 হলে, যেটা আমাদের সহজ এখানে বলা হয়েছে, আমরা যেটা বললাম মুখে, সেটা এখানে দেওয়া হয়েছে। দাম যখন 5 টাকা, তখন চাহিদা বেশি বলে দাম বৃদ্ধি পায়। দেওয়া চিত্রতে বুঝে দাম যখন 5 টাকা, তখন এবি পরিমাণ চাহিদা বেশি বলে দাম কি করছে, বৃদ্ধি করছে। দাম তখন কি করছে, বৃদ্ধি করছে। কিসের কারণে? যখন চাহিদা বেশি। 15 টাকা তখন হচ্ছে যোগান বেশি বলে দাম হ্রাস পাইছে, কারণ যোগান বেশি হয়ে গেছে, এখন দাম তো হ্রাস পাইতেই হবে, কারণ আমার কি দাম কমাই দিয়ে আমার যে অনেক সাপ্লাই, দোকানে মালামাল ভরে গেছে, আমার তো বিক্রি করতে হবে, এটা বুঝাইছে। আবার কি বলছে, যে 10 টাকা কমে যখন চাহিদা যোগান পরস্পর কি বলছে, সমান থাকতেছে। তাহলে ই বিন্দুতে আমরা ভারসাম্য অর্জিত থাকতেছে কোথায়, এই যে আমার ই বিন্দুতে, কারণ দাম যখন 10 টাকা, তখন আমার চাহিদাও সমান, চাহিদা এবং যোগানও সমান, তখন হচ্ছে যে আমাদের 10 টাকাতে আমাদের কি হচ্ছে, ভারসাম্য একটা আমরা একটা চিত্র পেয়েছি, একটা স্পষ্ট চিত্র পেয়েছি। এবং চিত্র বলা হয়েছে কি, যে অতএব চিত্র থেকে ভারসাম্যের দাম 10 টাকা, ভারসাম্যের পরিমাণও কি বলা হয়েছে, 100 একক নির্ধারণ করা হয়েছে। কারণ শুরুতেই বলা হয়েছিল যে আমার ভারসাম্য যদি আমরা করতে চাই, তাহলে কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ আমার হচ্ছে যে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাইয়ের যে আমার ভারসাম্য যেই দামে হবে, সেই দামটা হচ্ছে আমার ভারসাম্য দাম, এবং ওই দামেই হচ্ছে আমার যোগানটাও কি হবে, সমান হবে। অর্থাৎ সেই দামের কারণে চাহিদা এবং যোগানের একটা পারস্পরিক সমান একটা সম্পর্ক নির্ধারণ করা হবে, সেই জিনিসটা আমরা এখানে লক্ষ্য করছি। পরবর্তীতে আমরা যদি দেখি যে পরবর্তী ঘ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে সূচিতে উল্লেখিত দাম স্তরে চাহিদা স্থির থেকে যোগানের পরিমাণ 100 একক করে বৃদ্ধি পেলে ভারসাম্যের কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো। বলছে দাম স্থির, একটা দাম স্থির, তাহলে ওখানে চাহিদা স্থির, দাম স্তরে চাহিদা স্থির থেকে, দামের স্তরে যদি চাহিদা স্থির থাকে, তাহলে কি বলছে, 100 একক করে যদি যোগান বৃদ্ধি করি, আমি দাম আমি ঠিক রেখে দিলাম, চাহিদা স্থির রেখে দিলাম, এবং যোগান এখন বৃদ্ধি করলাম, তাহলে কি পরিবর্তনটা হবে ভারসাম্যের, আমরা লক্ষ্য করি।
তাহলে এখানে আমরা দেখতেছি যে আমাদের উদ্দীপকটা এখানে পর্যন্ত আছে পরিবর্তিত যোগান। আমরা যদি বলি পরিবর্তিত যোগানটা আমাদের বৃদ্ধি করছে কত, যে 150 একক 5 টাকা দামে আমাদের যোগান 150 একক, 10 টাকা দামে যোগান হচ্ছে 200 একক, 15 টাকা দামে যোগান হচ্ছে 250 একক। কারণ আমাদের দাম যখন কমছে, আমাদের হচ্ছে যোগানটা যখন হচ্ছে আমাদের চাহিদাও আমাদের কি করছে, দাম বাড়ছে, চাহিদা কমছে, এবং যোগানটা আমাদের বেড়ে গেছে, আর 100 একক করে বাড়াই দিচ্ছে সবগুলোতে, তাই না? তো 100 একক করে সবগুলোতে যখন বাড়াই দিচ্ছে, আমরা চিত্রটা একটু আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করব। সেটা হচ্ছে যে এই যে আমাদের চিত্রটা, এখানে আমরা দেখতেছি যে পি ও কিউ চিত্রটা আমাদের দেওয়া আছে। এখানে আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণটা আমাদের এখানে লম্ব আকারে দেওয়া আছে দাম, এবং আমাদের ভূমিতে দেওয়া আছে যোগানের বিষয়টা। অর্থাৎ আমাদের 5 টাকা যখন ছিল, 5 টাকা পরিমাণে যোগানের পরিমাণ কত হয়েছে, পরিবর্তিত 150। আগের চিত্রতে আমাদের ছিল 50, 5 টাকায় যে যোগান ছিল আমাদের 50, পরবর্তীতে 150, এবং আমাদের হচ্ছে এখানে 10 টাকার কি 100 ছিল, পরবর্তী 100 ছিল, এবং পরিবর্তিত হয়েছে 200। 5 টাকায় 10 টাকায় ছিল 100, যেটা আমাদের হচ্ছে ভারসাম্য একক ছিল, আমরা দেখেছি গ নম্বরে, এবং পরবর্তীতে কত হয়েছে 200। এবং আবার দেখা যাচ্ছে যে 15 টাকায় আমাদের হচ্ছে যোগানের পরিমাণ হয়েছে কত, 15 টাকায় হয়েছে 50। আবার পরিবর্তিত যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যোগানের দাম ছিল যে 15 টাকায় ছিল 150, 15 টাকায় 150, এবং হচ্ছে পরবর্তী যে দোকান 100 টাকা বাড়ায় সেটা হচ্ছে 250। এখানে ভারসাম্যের কিরূপ পরিবর্তনটা আমরা একটু লক্ষ্য করি। এখানে আমাদের ভারসাম্য যেখানে আসছে সেটা হচ্ছে যে আমাদের 5 টাকার দামে আমাদের ভারসাম্য এখানে আমরা লক্ষ্য করতে পারছি। কারণ কি, ভারসাম্য দামে কিভাবে, যে চাহিদা এবং যোগানের যে ভারসাম্য ইকুয়াল টু, তো ভারসাম্য আমরা যেটা দেখলাম কিউডি ইকুয়াল টু কিউএস। আমরা জানি যে কিউডি ইকুয়াল টু কিউএস, কিউডি ইকুয়াল টু কিউএস সমান হয়েছে কোথায়, সমান হয়েছে 5 টাকা দামে। অর্থাৎ এখানে চাহিদা 150 একক, পরিবর্তিত যোগানও কত 150। তাহলে 150 যেহেতু করা হয়েছে, তাহলে আমাদের এই যে এখানে আমাদের ভারসাম্যটা এখানে আমরা মূলত আমরা এখানে লক্ষ্য করতে পারছি। যেটা চিত্রে বলা হয়েছে সবকিছু এখানে দেওয়া হয়েছে ভারসাম্য দান, অর্থাৎ ভারসাম্য বিন্দু অনুসারে 10 টাকা, চাহিদা পরিমাণ 100। এখন বলা হয়েছে যদি আমাদের যদি বলা হয়েছে কি, আমাদের যদি যোগানের পরিমাণ যদি আমাদের 100 একক করা হয়, যোগানের পরিমাণ যদি আমাদের 100 করে বাড়ানো হয়, তাহলে হচ্ছে নতুন করে যোগান হবে 150, এবং নতুন 150, 200, 250। তাহলে আমাদের দামের সাপেক্ষে যোগানের পরিমাণ চিত্র আমরা দেখলাম, এবং ই ও বিন্দুতে আমাদের ছেদ করছে, অর্থাৎ ই ও বিন্দুতে আমাদের ভারসাম্য নতুন করে এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তো ই ও বিন্দুতে আমাদের ভারসাম্যর ক্ষেত্রে নতুন ভারসাম্যের দাম হবে 5 টাকা। কারণ আমাদের যখন 100 করে যোগান আমরা যখন বৃদ্ধি করছি, তখন করে হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে নতুন করে ভারসাম্য পেয়েছি আমরা 5 টাকার ক্ষেত্রে, যেটা আমরা এই চিত্রতে যেটা আমরা লক্ষ্য করেছি যে 5 টাকার ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের নতুন পরিবর্তিত যোগানে 150 করে আমরা চাহিদা এবং যোগানের সমতা পেয়েছি। অর্থাৎ আমরা স্পষ্ট করে বলতে পারি যে নতুন ভারসাম্যর দাম 5 টাকা, এবং নতুন ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণ 150 একক। অর্থাৎ যদি আমাদের 100 করে নতুন করে যোগান বাড়ানো হয়, যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে 100 করে বৃদ্ধি হলে ভারসাম্য কিরূপ পরিবর্তন হবে, ভারসাম্য পরিবর্তন যেটা নিম্নগামী হয়ে গেছে, আমরা দেখছি নতুন একটা এককে পরিবর্তন হয়েছে। পরবর্তী আমরা সৃজনশীলে যদি আমরা যাই, তাহলে দেখা যাচ্ছে যে আবারও ভারসাম্যেরই কথা আসছে। অর্থাৎ ঘুরে ফিরে দেখতেছি আমরা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোতে প্রশ্ন রিপিট, কিংবা প্রশ্নের যে বিষয়বস্তুগুলো সেগুলো রিপিট হয়েছে, এবং এখানে ভারসাম্য এবং যে যোগানের যে বিষয়টা, এটি বেশি করে ফোকাস করা হয়েছে। তাই আমরা সবার প্রতি অনুরোধ থাকবে যে ভারসাম্য এবং যে ভারসাম্যের যে যোগান, দাম বা চাহিদার কারণে কিভাবে ভারসাম্য যোগান কমছে না বাড়ছে, যোগানের উপর কেমন প্রভাব পড়ছে, চাহিদার উপর কেমন প্রভাব পড়ছে, দামের কারণে কেমন তাদের উপর প্রভাব পড়ছে, জিনিসগুলো লক্ষ্য করতে। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখছি বাজারের ভারসাম্য কাকে বলা হচ্ছে। দ্রব্যের দাম যদি এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখানে কিনা বাজারে চাহিদা এবং যোগানের মধ্যে একটা সমতা বিরাজ করে, তাকে বলা হচ্ছে বাজার ভারসাম্য। চাহিদা এবং যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়, তাকে বলা হয় বাজার ভারসাম্য। এবং পরবর্তী প্রশ্ন কি, পরিবহন খরচ বাড়লে যোগান কি বাড়ে এবং কেন বাড়ে? পরিবহন খরচ বাড়লে যোগান বাড়ে না। এখানে বলা হয়েছে যে কেন, কারণটা শুনতে হয়েছে, বাড়ে না। কারণ কি, পরিবহন খরচ বাড়লে উৎপাদকের খরচ বাড়ে যায়। উৎপাদককে যিনি উৎপাদন করছেন তার খরচটা বেড়ে যাবে, কারণ উনি যে উৎপাদন যে করতেছেন, উৎপাদন করার পরে যে উনি যে উনার উৎপাদনের যে জিনিসটা সেটি পরিবহন যখন করছেন, বেশি খরচ বাড়ার কারণে উৎপাদনের খরচটা বেড়ে যাচ্ছে, এবং খরচ বাড়লে উৎপাদকের দ্রব্যের দাম বাড়বে। কারণ উনি ওই টাকাটা তো তাকে উসুল করতে হবে, তাই না? উসুল করার জন্য উনি কি করবে, প্রোডাক্টের উপর দামটা বাড়াই দিবে, খুব সহজ কথা। তো দাম বাড়লে ভোক্তার চাহিদা কি কমে যায়, দ্রব্যের
কি বলা হয়েছে, দ্রব্যের চাহিদা কমে গেলে উৎপাদক দ্রব্যের কি বলছে যে উৎপাদক দ্রব্যের যোগান কমিয়ে দিবে। সুতরাং বলা যায় পরিবহন খরচ বাড়লে যোগান বাড়ে না, বরং কি হয়, কমে যায়। হ্যাঁ, কারণ কমে, আমরা এখানে দেখলাম যে কমে যায়, কারণ মূল কারণ দাম বাড়লে ভোক্তার চাহিদা কমে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, দাম বাড়লে ভোক্তার চাহিদাটা কি হয়, কমে যায়। এই কারণেই আজকে এখানে বিষয়টা উল্লেখ করা হয়েছে সুন্দর করে। ওকে, চিনির চাহিদা রেখার ঢাল নির্ণয় করো। কারণ এখানে আমরা দেখছি উদ্দীপকে যে চিনির চাহিদা অপেক্ষ কি ইকুয়াল টু 450 মাইনাস 4p, যেখানে কিনা পি দাম টাকা বা কেজি উল্লেখ করেছে এবং কিউ চাহিদার পরিমাণ। কারণ ঢালটা আমরা নির্ণয় করি, এবং ঢাল আমরা কি জানি যে ঢাল হচ্ছে যে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের যে পরিমাণ হয় বা যে পরিমাণ পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে ঢাল। হ্যাঁ, এবং ঢালের এবং আমরা যে সংজ্ঞাটা পেয়েছি সেই সংজ্ঞাটা কি, ঢালের সংজ্ঞাটা তো আমরা বললাম যে স্বাধীন চলকের পরিবর্তন, নির্ভরশীল চলকের যে পরিবর্তন, সূত্রটা যদি আমরা লিখি যে ওয়াই পরিবর্তন, এটা হচ্ছে যে নির্ভরশীল চলকের পরিবর্তনের, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে আপনার ঢাল। এবং এখানে দেখছি যে চিনির যে অপেক্ষকটা দেওয়া আছে 450। তো এখানে যদি আমরা বলছি যে পি যদি 25 হয় 50 আমরা এখানে ধরছি, তাহলে কত হচ্ছে আমাদের ক্যালকুলেশনে হচ্ছে 350, একটা হচ্ছে 250। ওকে, তাহলে আমরা এখানে দাম বলেছি, একটা দাম, প্রথম দ্রব্যের দাম ধরেছি আমরা 25 টাকা এবং দ্বিতীয় দ্রব্যের দাম ধরেছি আমাদের 50 টাকা। তাহলে আমাদের 350 এবং 250 করা হচ্ছে। এবং আমাদের যদি আমরা এখানে রেখাটা দেখি যে এক্স দ্রব্যের দামের কথা, এক্স দ্রব্যে হচ্ছে আপনাদের এককের কথা বলা হয়েছে, এবং হচ্ছে যে ওয়াই এ লম্বতে বলা হয়েছে দামের কথা। অর্থাৎ 25 টাকা যখন দাম ছিল তখন ধরেছে 350 যোগান, আর হচ্ছে যখন 50 টাকা হলো তখন 250। লম্বকে ওয়াই চলক, ভূমিপক্ষে এক্স চলক পরিবেচনা। তো নির্ণয়ের জন্য আমরা যেটা জানি যে পরিবর্তনটা, এই যে আলটিমেটলি আমাদের পরিবর্তনটা কি হচ্ছে, আলটিমেটলি আমাদের এই সূত্রটা প্রয়োজন হচ্ছে, তাই না, যে স্বাধীন চলকের কারণে অধীন চলকের বা নির্ভরশীল চলকের যেটা হচ্ছে আপনার পরিবর্তন তাকে বলা হচ্ছে। তো আমরা এখানে কত পাচ্ছি হচ্ছে গিয়ে আপনার ওয়াই পাচ্ছি হচ্ছে যে মাইনাস। তা আমাদের ঢালের যে সংজ্ঞাটা ছিল প্রথমত, যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে আপনার ঢাল। তো আমরা এখানে দেখছি যে ওয়াই অর্থাৎ নির্ভরশীল চলক বা অধীন চলকের যে পরিবর্তনটা -25, এবং এটার যে পার্থক্যটা সেটা হচ্ছে আপনার 100, তো 1/4। আবার আমি যেটা বলেছিলাম যে ইম্পর্টেন্ট এমসিকিউ, এইটা সরল রেখার প্রতিটি বিন্দুতে কি হয়, ঢাল সমান হয়। অর্থাৎ চিনির চাহিদা রেখার ঢাল -1/4। স্বাভাবিক আকৃতির চাহিদা রেখার ঢাল কি হচ্ছে, ঋণাত্মক হচ্ছে। তাহলে আমাদের এখানে ঢালের যে অবস্থানটা সেটা আমরা কি বলতেছি, ঢালের অবস্থানটা হচ্ছে আমাদের এখানে ঋণাত্মক হিসেবে আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ চিনি চাহিদা রেখার ঢাল নির্ণয় আমরা করেছি এবং ঋণাত্মক। পরবর্তী প্রশ্ন, চিনির চাহিদার অপেক্ষকটির সাহায্যে চাহিদার সংকোচন প্রসারণের ধারণা ব্যাখ্যা করো। চিনির চাহিদার অপেক্ষকটির সাহায্যে চাহিদার সংকোচন প্রসারণের ধারণা কি বলেছে, ব্যাখ্যা করতে বলেছে। অর্থাৎ অপেক্ষকটা আমরা এখানে দেখেছি, যেখানে আমাদের অপেক্ষক দেওয়া আছে 450 মাইনাস 4p, পি দাম এখানে উল্লেখ করেনি, আমাদেরকে ধরে নিতে হবে, যেখানে আমরা ধরছি 25-50 তেমনই একটা ধরে নিতে হবে। তেমন চাহিদার সংকোচন প্রসারণ দ্বারা চাহিদার পরিবর্তন বা চাহিদার রেখা বরাবর নড়াচড়া বা চাহিদার একই রেখা বরাবর সঞ্চালনকে বোঝানো হয়ে থাকে। এখানে আমরা খুব সহজে জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি যে চাহিদার সংকোচন আমরা যে বললাম প্রসারণ দ্বারা চাহিদার পরিবর্তন বা চাহিদার নড়াচড়াকে বোঝানো হচ্ছে। চিনির চাহিদার অপেক্ষকটির সাহায্যে চাহিদার সংকোচন প্রসারণ ধারণা ব্যাখ্যা করা হলো। এখানে আমরা আবারও একইভাবে আমরা এখানে উল্লেখ করতেছি কত, যে 25, 50, 250 এবং 300, যে কারণে আমরা ঢাল তো এর আগে নির্ণয় করলাম যে ভূমি অক্ষে এক্স এর, আমরা এখানে বলছি এক্স এর এখানে আমাদের চাহিদার পরিমাণ, এবং হচ্ছে ওয়াই লম্ব অক্ষরে বলা হয়েছে কি যে এটির দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন 50 টাকা তখন আমাদের দেখতে পাচ্ছি যে চাহিদার পরিমাণ 250, আবার দাম যখন 25 তখন চাহিদার পরিমাণ দেখতেছি আমরা সেটা হচ্ছে 250। বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে কোথায়, যে আপনার সবগুলো বলা হয়েছে, এবং এই বিন্দু দ্বারা 350 এবং দেখানো হয়েছে। দাম হ্রাসের ফলে চাহিদার পরিমাণ 250 থেকে কি হয়েছে 350 বৃদ্ধি, চাহিদার প্রসারণ ঘটছে। বিপরীত অবস্থাকে চাহিদার সংকোচন বলা হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে একটা সংকোচন একটা প্রসারণ বলা হচ্ছে। যখন দাম কম ছিল তখন কি চাহিদার প্রসারণ হয়েছে, দাম যখন বেশি চাহিদার সংকোচন হয়েছে। অন্যভাবে বলা যায় চাহিদার পরিমাণ যখন আপনার ডিডি রেখা, অর্থাৎ এই যে এই ডিডি রেখা, এই রেখাটা যখন আমাদের আসছে, এই রেখাটা বরাবর বি বিন্দু থেকে এ বিন্দুতে, বি বিন্দু থেকে এ বিন্দুতে যখন স্থানান্তরিত হচ্ছে তখন চাহিদার সম্প্রসারণ হচ্ছে। আবার যখন আবার বলা হচ্ছে এ থেকে যখন বিতে যাচ্ছে তখন কিন্তু কি হচ্ছে, চাহিদার
সম্প্রসারণ না হয়ে তখন সংকোচন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি ইজিভাবে বলে দিলাম যে দাম যদি বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে আপনার চাহিদা কি হবে, চাহিদা হবে হ্রাস, চাহিদা হবে মাইনাস। আবার দাম যদি আপনার কমে, হ্রাস পায়, চাহিদা কি হবে, চাহিদা হচ্ছে আপনার অবশ্যই বাড়বে। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, এবং পরবর্তীতে এবং যেমন এখানে একটা উল্লেখ আচ্ছা, পরবর্তীতে এটাই বলা হয়েছে। তাহলে আমরা পরবর্তীতে যেটা বুঝতে পারতেছি এই সৃজনশীলটা পড়ে, যে আমাদের এখানে যোগান, দাম, চাহিদা, ভারসাম্য এগুলোর উপরই বেশিরভাগ ফোকাস করা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হিসেবে প্রমাণিত হচ্ছে। আবারও আরেকটি বিষয় দেখছি যে জামদানি শাড়ির বাজার চাহিদা এবং যোগানের রূপরেখা নিম্নরূপ বলা হয়েছে। তো আমরা এখানে ক নম্বরে প্রথমে চাহিদা কাকে বলে একটু আগে আমরা পড়েছি কি, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে নির্দিষ্ট দামের নির্দিষ্ট সময়ে আমার যতটুকু একটা পণ্যের যতটুকু পরিমাণ আমার ক্রয় করতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে কি চাহিদা। দেখেন সেবার দ্রব্য বা সেবা যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছে তাকে বলা হচ্ছে চাহিদা, সেটা বলা হয়েছে। কোনো দ্রব্যের পরিপূরক দ্রব্যের দাম বাড়ালে দ্রব্যটির চাহিদাতে কি প্রভাব পড়বে। দেখেন পরিপূরক যেটা বলা হয়েছে, যে পরিপূরক জিনিসটা কি, যে একটি দ্রব্যের দাম বৃদ্ধিতে অন্য কোনো দ্রব্যের দ্বারা সেই দ্রব্যের সমতুল্য বা সেই দ্রব্যের কাছাকাছি যদি চাহিদা মেটানো যায়। অর্থাৎ আমার কফির দাম বেড়েছে, আমি কফি খাই, কফির দাম বেড়েছে, আমি তখন চিন্তা করলাম যে আমি আর কফি খাবো না, এই টাকার দাম তো বেড়ে গেছে, আমি চা খাবো এখন। তাহলে কেন, কারণ চায়ের যখন আমি খাবো, চায়ের মাধ্যমে আমার এই কফির যে চাহিদাটা আমার সময় একটু পূর্ণ হচ্ছে। হ্যাঁ, তো আমি জিনিসটা দেখতেছি। তো আবার এখানে বলা হচ্ছে কোনো পরিপূরক দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায়। কারণ কোনো পরিপূরক দ্রব্যের দাম বাড়লে কি বলা হয়েছে, দ্রব্যের দামের পরিমাণ হ্রাস পায়। এটা আমরা লক্ষ্য করছি এখানে, যে পরিপূরক দ্রব্যের যেমন চা ও চিনি উল্লেখ করছে, এরূপ দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে অপর চাহিদার হচ্ছে কি পরিমাণ হ্রাস পাচ্ছে। চাহিদার দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান রয়েছে। যেমনটি বললাম যে চা কফির ব্যাপারে, তেমনটি তার ঠিক বিপরীতে বলার জন্য চা কফিটা বলা উদাহরণটা দেওয়া হয়েছে যেন তার বিপরীতমুখী যে বোঝানো যায়। চা এবং চিনি, কারণ আমরা চায়ে সাধারণত কি চিনি দিয়ে খাই, এখন চিনির দাম যদি বাড়ে তাহলে চা খাওয়ার আমার প্রবণতাটা কি কমে যাবে অবশ্যই, তাই না। আবার যদি চায়ের পাতির দাম যদি বাড়ে যায় তাহলে আমরা দেখা যাচ্ছে চা পাতি কিনবো না, তখন হচ্ছে যে আমাদের কি চিনি যে একটা যে কেনার যে প্রবণতা ওটা আমাদের একটা হ্রাস পাবে, প্রবণতাটা কমে যাবে। এই জন্য বলা হয়েছে বিপরীতমুখী সম্পর্কটার কথা এখানে বেশিরভাগই বলা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতেছি যে জামদানি শাড়ির যোগান সূচি নির্ণয় করো। খুবই সুন্দর, খুবই ইজি, যে জামদানি শাড়ির চাহিদা এবং যোগানের রেখা দেওয়া আছে, এখন আমার রেখা থেকে সূচি করতে হবে। ঠিক আছে, এখন শাড়ির সংখ্যা, দাম আমরা যদি দেখি যে শাড়ির দাম দেওয়া আছে এখানে 1 2 3 4 5 এবং শাড়ির সংখ্যা 5 10 15 20। দাম যখন ছিল 2 টাকা তখন হচ্ছে শাড়ির সংখ্যা ছিল 5, 3 হলে 10, 4 হয়েছে 15তে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে 5ও 4 এসে, এবং 5-এর এখানে উল্লেখ করা হয়নি কারণ 5-এর যে দামটা সেই দামটা হচ্ছে এখানে ভারসাম্য প্রকাশ পাইছে কার সাথে, 3-এর সাথে, 10-এ এসে পাইছে প্রকাশ পাইছে। আমরা যদি দেখি যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা অর্থাৎ ক্রিস ক্রস, এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা পরিমাপের শতকরা পদ্ধতিতে দুটি সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে একটি দামের শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার শতকরা পরিবর্তনের তুলনা করা হয়। অর্থাৎ একটি শতকরা যে দামের পরিবর্তন অন্যটির শতকরা চাহিদার যে পরিবর্তন সেটা তুলনা করা হচ্ছে। এই পদ্ধতিতে সম্পর্কযুক্ত দুটি দ্রব্যের মধ্যে একটি দামের পরিবর্তনের ফলে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কত তা জানা যায়। আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটা আমরা এখানে লক্ষ্য করি, যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার এখানে সূত্রটা আমরা এখানে লক্ষ্য করতেছি, যে এখানে বলা হচ্ছে কি যে এক্স এখানে বলা হচ্ছে আপেল এবং ওয়াই হচ্ছে এখানে কমলা হিসেবে ধরছে বোঝানোর জন্য, যে ইসি হচ্ছে ক্রিস ক্রসের বোঝানো হয়েছে, যে আপনার ওয়াই কিউ ওয়াই এবং পি এক্স ইন্টু পি এক্স বাই কিউ ওয়াই। এখানে বলা হয়েছে যে পি এক্স হচ্ছে আপেলের প্রাথমিক দাম এবং কিউ ওয়াই হচ্ছে কমলার প্রাথমিক চাহিদা। তো আবার পরিবর্তনটা কি আপেলের দামের পরিবর্তন, কিউ ওয়াইটা হচ্ছে কমলার চাহিদার পরিবর্তন। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে পি এক্স ইকুয়াল 120, কিউ ওয়াই 250। তাহলে হচ্ছে যে এখানে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে কত, এখানে 30 এবং 50 সবগুলো সমীকরণে যদি আমরা বসাই তাহলে কিউ ওয়াই 50 বাই 30, 120 বাই 250, 120 বাই 250, 50 বাই 30। তাহলে এখানে আমরা হচ্ছে কত ক্যালকুলেশন করে
আমরা যদি দেখি যে 60/75 আস্তে আস্তে আলটিমেটলি ক্যালকুলেশন করে, তাহলে আমরা এখানে ভাগ করে দেখছি যে 15 দিয়ে যে 4×15 60 এবং 5×15 75, তাহলে এখানে হচ্ছে কত আসছে যে 4/5। অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান বলা হয়েছে কি যে 0-এর চেয়ে যদি বেশি হয় তাহলে হচ্ছে যে সম্পর্কিত দ্রব্য দুটি পরিবর্তক। অতএব বলা যায় আপেল ও কমলা দ্রব্য দুটি পরস্পর পরিবর্তক হিসেবে কাজ করছে। ওকে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা স্থিতিস্থাপকতা পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে বিধি কার্যকর হয় না কেন, এবং আলোকের চাহিদা দেখা যাচ্ছে। চাহিদা স্থিতিস্থাপকতাটা কি? চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে চাহিদার যে দামের পরিবর্তনটা ঘটে, পরিবর্তনের ফলে চাহিদার সাড়া দেওয়ার মাত্রা বা পরিবর্তনের যে আপনার প্রবণতাটা বা হার বা শতকরাটা, তাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। এবং পরবর্তীর অর্থাৎ চাহিদার দ্রব্যের দাম যেটা বাড়ছে, দ্রব্যের দামের বাড়ার উপর ভিত্তি করে আমার চাহিদা কতটুকু হবে সেটাই বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন? পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর না হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি যে আমি যেটা চা কফির উদাহরণ অনেকক্ষণ আগে দিয়েছিলাম যে চা কফি একটি দাম বাড়লে আরেকটি রয়েছে, সেটি এখানে উল্লেখ করছে যে আমার যে চায়ের দাম যদি হ্রাস পাওয়ার সাথে সাথে কফির দাম স্থির থাকলেও চাহিদা বৃদ্ধি পাবে। কারণ কি? কারণ হচ্ছে যে কফির দাম তো মোটামুটি চায়ের চেয়ে বেশি, কফির দাম হচ্ছে হোক বেশি থাকুক স্থির থাকুক, ওইটা কিন্তু চায়ের দাম কি করছে হ্রাস পাচ্ছে, কিন্তু চা কিন্তু ওইটাই খাবে। কারণ দাম বাড়ার ফলে ক্রেতারা কি বলছে, দাম বাড়ার ফলেও বিকল্প পরিবর্তক দ্রব্য বেশি ক্রয় করে, ফলে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। কারণ কি? কারণ হচ্ছে প্রথমে বলা হয়েছে যে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে বিকল্প পরিবর্তক দ্রব্যের চাহিদার পরিবর্তন সংঘটিত হয় এই কারণে। আচ্ছা, এবং পরবর্তী আমরা দেখছি যে এখানে একটি আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি যে 40 টাকার দামে 10 কেজি আম ক্রয় করেন, দাম বৃদ্ধি পেয়ে 60 টাকা হলে তিনি 6 কেজি আম ক্রয় করেন। 40 টাকা দামে 10 কেজি এবং দাম বৃদ্ধি যখন 60 টাকা হয়েছে তখন কিন্তু উনি চাহিদাটা কি করছে, কমাই দিছে, কারণ দাম কি করছে, বেড়ে গেছে। চাহিদার রেখা যদি আমরা অঙ্কন করি কি বলছে, 40-10, দাম 40 টাকা, 10 কেজি, 60 টাকা দাম, চাহিদা 6 কেজি কমাই দিছে। আমরা এখন দেখতেছি যে এক্সে কি হয়েছে, ভূমি অক্ষে আমাদের চাহিদা এবং লম্ব অক্ষের দামের কথা উল্লেখ করা হয়েছে। যখন আমাদের 40 টাকা ছিল তখন আমাদের 10, 60 যখন 6, সেটাই ওখানে আমাদের এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে, উদ্দীপকে অঙ্কিত চাহিদা রেখা দেওয়া হয়ে গেল। খুবই ইজি গ নম্বরটা। আবার ঘয়ে উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো, যে দ্রব্যের প্রকৃতিটা আসলে কেমন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদা শতকরা পরিবর্তনের যে মাত্রা, সেই মাত্রাকে চাহিদার স্থিতিস্থাপক বলা হচ্ছে। কি স্থিতিস্থাপক কাকে বলা হচ্ছে? যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, চাহিদার যে শতকরা পরিবর্তন, তাকে স্থিতিস্থাপকতা বলা হয়। উদ্দীপক অনুযায়ী প্রাথমিকভাবে দ্রব্যের দাম যখন 40 টাকা, প্রাথমিক দ্রব্যের পরিমাণ কি বলছে, চাহিদার পরিমাণ 10 কেজি, 60 টাকা 6 কেজি, দ্রব্যের চাহিদার পরিমাণ কি বলা হয়েছে 6 কেজি। দামের পরিবর্তন কত হয়েছে, 60 থেকে 40 যদি আমরা বলি, মাইনাস করে 60 থেকে 40 ইকুয়াল টু হয়েছে কত, আমাদের ইজিলি পাচ্ছি 20। চাহিদার পরিবর্তন হয়েছে কত, -4। তাহলে আমরা যেটা জানি যে চাহিদার যে স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা জানি যে পরিবর্তনের ফলে, যে অর্থাৎ কোয়ান্টিটির পরিবর্তন বাই প্রাইসের পরিবর্তন ইনটু প্রাইস বাই কোয়ান্টিটি। অর্থাৎ এখানে যে আমরা সূত্রটা যদি আমরা এখানে লিখি যে কোয়ান্টিটির পরিবর্তন বাই প্রাইসের পরিবর্তন ইকুয়াল টু ইনটু প্রাইস বাই কোয়ান্টিটি। অর্থাৎ আমরা এখানে দেখছি কোয়ান্টিটির পরিমাণ 10 থেকে কি 6 কেজি নামছে, -4 এখানে হয়েছে, আবার এখানে হয়েছে কত 20, তাহলে এখানে দামটা 20, পরিবর্তন 40/10। এখন আমরা ক্যালকুলেশন করে দেখছি যে -0.8 আসছে। -0.8 একের চেয়ে কম, ছোট দেখছি পরম মান ধরে যেটা। আবার যদি এটা একের চেয়ে ছোট হয়েছে অর্থাৎ এটি অস্থিতিস্থাপক চাহিদার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক ধরা হয়। এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে নিত্য প্রয়োজনীয় মানে কি? নিত্য প্রয়োজনীয় মানে হচ্ছে যে এটাকে প্রয়োজন রয়েছে জীবনে, এটা চলতে হলে। তো উদ্দীপকে উল্লেখিত দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় প্রকৃতির। কেমন প্রকৃতির? বড় প্রশ্নে বলা হয়েছিল কেমন প্রকৃতির দ্রব্য, নিত্য প্রয়োজনীয়। ওকে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা ঢাল কি। আমরা ঢাল কি সংজ্ঞাটা আমরা অবশ্যই জানি যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে নির্ভরশীল বা অধীন চলকের যে পরিমাণ পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে ঢাল।
আচ্ছা, যোগান ও মজুদ এক নয়। হ্যাঁ, যোগান ও মজুদ এক নয়। কেন নয়? আমরা দেখি যে যোগান মজুদ দুটি ভিন্ন ধারণা। কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণ হলো কি মজুদ, মজুদ, এবং কিন্তু নির্দিষ্ট সময় বিক্রেতা নির্দিষ্ট দামে কি বলা হয়েছে দেখেন, নির্দিষ্ট, দেখেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে ক্রেতা বলা হয়েছে নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে যোগান। হ্যাঁ, এখন ছোট্ট একটা উদাহরণ দিই যে আমার কাছে কথার কথা 100 কেজি আম আছে, কিন্তু আমি মনে করতেছি যে আমার 100 কেজি আম এখন আমি সিজনের হচ্ছে যে একটা ডাল সিজন যাচ্ছে বাজারে, আমি 100 কেজি আম বাজারে আনবো না। আমি কতটুকু আনবো? আমার ইচ্ছা যে আমি এখন হচ্ছে ডাল যেহেতু খারাপ সিজন, আমি 50 কেজি আনি। আমি বলবো আমার কাছে 50 কেজি আছে, আমার কাছে বেশি নাই। এই যে এটা হচ্ছে যোগান, আমার কাছে মজুদ আছে 100 কেজি থাকুক, কিন্তু আমি যোগান কি আনবো 50 কেজি, আমার ইচ্ছা। দাম বাড়লে মজুদ কি হয়? হ্রাস পায়। কিন্তু মজুদের যে অংশ যোগান রূপে গণ্য হয় তাকে কি বলা হচ্ছে? তা গণ্য হয় তা কোনো নির্দিষ্ট সময় বা দামের প্রেক্ষিতে নির্ধারিত হচ্ছে। এক্ষেত্রে দাম বাড়লে কি হয়? যোগান বাড়ে। আবার মজুদ ধারণাটি স্থির অর্থে ব্যবহৃত হয়। পক্ষান্তরে যোগান ধারণাটি প্রবাহ ধারণা, অর্থাৎ আমার বাজারের দাম প্রচুর দাম, হ্যাঁ, বাজার পুরাই গরম, আমি ওই সময় পুরো 100 কেজি কেন, আরও পারলে 50 কেজি মানুষের কাছে ধার করে নিয়ে আসবো যে দে আমারে, বাজার গরম আমি বিক্রি করবো, এরকম একটা অবস্থা। তো আমার যখন আবার ফের আবার দাম কখন কম থাকে, বাজার যখন শূন্য মরা বাজার, আমি তখন তো চাইলেও আনবো না, আমি রেখে দিব আমার কাছে। এই হচ্ছে অবস্থা। মজুদ আর দাম এই জন্য বলা হয় যে অর্থনীতিতে এক নয়। সাধারণত অনেক মানুষই ভাবে যে মজুদ আর দাম এক, কিন্তু আসলে মজুদ আর হচ্ছে যে যোগানটা আসলে এক নয়। সরি, মজুদ এবং যোগান এক নয়, অনেকেই ভাবে দুটো এক, কিন্তু আলাদা ধারণা। ওকে, আমাদের উদ্দীপক দেওয়া আছে একজন ভোক্তার উপযোগের সূচি 1 2 3 4 5 6 প্রান্তিক উপযোগ। এটা আমরা একটু আগেই পড়েছি যে প্রান্তিক উপযোগটা কিভাবে, মোট উপযোগ যতই বৃদ্ধি পাবে প্রান্তিক উপযোগ ততই হ্রাস পাবে। এক পর্যায়ে মোট উপযোগ টোটাল ইউটিলিটি উইল বি অ্যাট দ্য হাই রেট। ওই সময় কি হবে? মার্জিনাল ইউটিলিটি উইল বি অ্যাট ইটস লোয়েস্ট রেট, দ্যাটস মিন জিরো হয়ে যাবে, সেই জিনিসটা একদম নিম্ন মানে হয়ে চলে আসবে। উদ্দীপকের আলোকে মোট উপযোগের রেখা, আমরা অবশ্যই এটা পারবো। মোট উপযোগের রেখাটাও আমাদের ক্ষেত্রে সহজ হয়েছে আমরা জানি। এবং মোট উপযোগ রেখা আঁকার পরে পরবর্তী প্রশ্নটা কি বলেছে যে আলোকের প্রান্তিক উপযোগ মোট উপযোগের মধ্যে সম্পর্ক। ওই সেম প্রশ্ন একটু আগে আমরা বলেছি রিলেটেড, আমরা দেখলে এটা পারবো। পরবর্তী চলে আসি যে উপযোগ প্রান্তিক উপযোগ হ্রাস পায় কেন। প্রদত্ত সূচিতে প্রান্তিক উপযোগ রেখা ও নির্ণয় বিধি কার্যকর হয়েছে কি, তার সকল ক্ষেত্রে কার্যকর কিনা, যে উপযোগ বিধি কার্যকর হয়েছে। যেমন দেখেন যে আমরা উপযোগ কাকে বলি? ইউটিলিটি। আমরা যদি দেখি কোনো দ্রব্য দ্বারা মানুষের কোনো অভাব মোচনের যে ক্ষমতা, ওই ক্ষমতাকে বলা হচ্ছে উপযোগ। যেমন আমার তৃষ্ণা লাগছে, পানির মাধ্যমে আমার তৃষ্ণাটা মেটানো হচ্ছে, তাহলে পানি এখানে আমার উপযোগ। আমার শরীরে বস্ত্র নাই, আমি বস্ত্রহীন, সেই সময় আমার বস্ত্র দ্বারা আমার শরীরের যে ওই বস্ত্রহীনতার অভাবটা পূরণ হচ্ছে, সেটা হচ্ছে আমার বস্ত্র, সেখানে উপযোগী ইউটিলিটি। কেমন? আচ্ছা, তারপরে বলা হয়েছে প্রান্তিক উপযোগ হ্রাস পায় না কেন। প্রান্তিক উপযোগ হ্রাস পায় কেন, সরি, এই একই দ্রব্য, আমি একটু আগে যে উদাহরণ দিলাম যে আমার কাছে 5টা কমলা আছে, আমি কমলাটা যখন একবার খাচ্ছি, 2বার খাচ্ছি, 3বার খাচ্ছি, আমার আগ্রহ প্রচুর বাড়তেছে যে আমি খাবো, আরও খাবো। 4বার খাওয়ার সময় আগ্রহটা আমার সমান হয়ে গেছে, যখন যেই আগ্রহটা আমার প্রথমবার ছিল ওরকম, বা তৃতীয়বার ছিল ওরকম। 5 নম্বর খাওয়ার সময় আমার কোনো আগ্রহই নাই, মনে হলাম যে না, 4টা কমলা তো খাইনি, আর কমলা খাওয়ার কোনো ইচ্ছা করতেছে না। এটাই তখন বলছে যে প্রান্তিক উপযোগী, যে একই দ্রব্য ক্রমাগতভাবে একের পর এক, একই পর এক, যখন একই দ্রব্য আমরা কি করি, যখন আমরা ভোগ করা শুরু করি, তখন বলা হচ্ছে যে আমাদের প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকে, ততই ওই পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কি হয়? কমতে থাকে। ভোগের পরিমাণ বৃদ্ধির পর প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কি বলা হয়? বিধি বলা হচ্ছে। ঠিক আছে, খুব ইজিলি জিনিসটা আমরা জানতে পারলাম। আমার প্রান্তিক উপযোগ রেখা আমরা আঁকতে পারবো অবশ্যই। যে উপযোগ বিধিটি কার্যকর হয়েছে তার সকল ক্ষেত্রে কার্যকর কিনা, অবশ্যই কার্যকর, কারণ আমরা দেখতেছি যে ভোগ বাড়ার সাথে সাথে কি হয়, আমার প্রান্তিক উপযোগটা কি কমতে থাকে, এই জন্য সকল ক্ষেত্রে এটা কার্যকর। আবার এখানে দেওয়া আছে কোনো বিশেষ দ্রব্য উপযোগ বাড়ার সাথে সাথে নেশাগ্রস্ত বা আবির্ভূত হয়ে পড়লে সেক্ষেত্রে আপনার সকল ক্ষেত্রে কার্যকর হইলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের ঘটেছে। যেমন ব্যতিক্রমগুলো কি কি, যে কোনো একটি বিশেষ দ্রব্য বা ভোগ করে ভোক্তা নেশাগ্রস্ত বা আবেগ আপ্লুত যদি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই প্রান্তিক উপযোগ কমে না। হ্যাঁ, কারণ দেখেন যে ভোক্তা নেশাগ্রস্ত আবেগ আপ্লুত হয়ে পড়লে সেক্ষেত্রে দ্রব্যের ভোগ বাড়ার সাথে প্রান্তিক উপযোগ কমে না, বরং বাড়ে। কারণ নেশাজাতীয় দ্রব্য যত আমরা চাই, যত খাই তত আরও খাইতে চাই, এরকম একটা অবস্থা। তো আবার 2 নম্বরে কি বলছে, যে আকাঙ্ক্ষার তুলনায় দ্রব্যের একক খুব ক্ষুদ্র অপরিপক্ষ যদি হয়, তাহলে বিধি কার্যকর হয় না। কারণ তৃষ্ণার্ত একটা ব্যক্তিকে, আমি প্রচুর তৃষ্ণার্ত, 2-3 ঘন্টা যাবত পানি খাই, আমাকে যদি 1 চামচ করে পানি দেওয়া হয়,
100 বার দিল, আমার কি তৃষ্ণা কমবে? কমবে না তো। আমার হচ্ছে কি আরও খাইতে মন চাবে। দ্রব্যের এককগুলোর যদি ভোগ বেশি সময়ের ব্যবধানে সম্পন্ন যদি হয়, কার্যকর হয় না। আম খাওয়ার পর পরে যদি দ্বিতীয় আম ভোগ করলে প্রান্তিক উপযোগ কমে যায়, কিন্তু কিছু সময় যদি পর আমরা খাই, একসাথে সাথে না খাই, কিছু সময় পর, তাহলে অবশ্যই হচ্ছে আমার প্রান্তিক উপযোগটা কি হবে? কমবে না। শখের দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার ক্রমবর্ধমান আগ্রহের জন্য প্রান্তিক উপযোগ কমে না। কারণ কি? যেটা শখ আমার, যেটা আমার ভালো লাগে, সেই জিনিসটা আমার বারবার করলেও আমার কি ক্লান্তি আসবে না, এরকম একটা অবস্থা। কৃপণ ব্যক্তি যত বেশি টাকা পয়সা অন্যান্য সম্পদ সঞ্চয় করে, তাকে সে সময় প্রান্তিক উপযোগ ক্রমশ বাড়ে। যে এই ক্ষেত্রে কৃপণ ব্যক্তি যদি হয়ে থাকো কেউ, তাহলে তার জীবনের প্রান্তিক উপযোগ কখনো কমবে না, এই জিনিসটা মাথায় রাখা উচিত। 6 নম্বর বলেছে ভোক্তার আয় হঠাৎ বেশি পরিমাণে বাড়লে ভোক্তার ইচ্ছা আরও বেশি পরিমাণে বাড়ে যাবে। আজকে আমি দেখাচ্ছে যে হঠাৎ করে একটা আলাদিনের চেরাক পেয়ে গেলাম, ঘুষলাম, আমি কোটিপতি হয়ে গেলাম, আমার ইচ্ছাও অনেক কিছু বাড়ে গেল, আমার প্রান্তিক উপযোগ কমবে? কমবে না। তো কিছু কিছু ক্ষেত্রে প্রান্তিক উপযোগের বিষয়টা ব্যতিক্রমভাবে প্রকাশ পায়, ঠিক আছে। এবং আমরা তাহলে লক্ষ্য করলাম যে প্রান্তিক উপযোগ সব ক্ষেত্রেই যে কমে এমন না, কিছু কিছু ক্ষেত্রে প্রান্তিক উপযোগ বাড়ে, ব্যতিক্রমগুলো আমরা লক্ষ্য করলাম। ওকে, আচ্ছা, এখন রয়েছে চাহিদা বিধি কি, শুধুমাত্র কোনো কিছু এগুলো প্রশ্ন রয়েছে যে চাহিদা বিধি কি। চাহিদা বিধিটা হচ্ছে যে কোনো অবস্থা অপরিবর্তিত থাকলে নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম যদি কমে, তাহলে সেই দ্রব্যের কী হয়? চাহিদা বাড়ে। অবশ্যই দ্রব্যের দাম যদি বেড়ে যায়, তাহলে চাহিদা কী হয়? কমে যায়। দাম এবং চাহিদার মধ্যে এই সম্পর্কটা আসলে যে বিধির সাহায্যে দেখানো হয়, তাকে বলা হচ্ছে চাহিদা বিধি। হ্যাঁ, দাম এবং সম্পর্কের যে বিপরীতমুখী সম্পর্ক বা কোনো কোনো বিশেষ ক্ষেত্রে সমমুখী সম্পর্ক হয়ে যায়, তখন সেই সম্পর্কটাকে বলা হচ্ছে, যে বিধির সাথে দেখা যায় তাকে বলা হয় চাহিদা বিধি। আবার বলা হয়েছে কি যে অর্থনীতিতে শুধুমাত্র কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয় যায় না। কেন? স্বাভাবিক বা সাধারণ জীবনে হয়তো কোনো কিছু চাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছাকে চাহিদা বলা হয়ে থাকলেও ইকোনমিক্সের ভাষায় বা অর্থনীতির ভাষায় এটা একটু ভিন্ন, সেটা কিন্তু চাহিদা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আমরা দেখলাম যে অর্থনীতিতে কোনো কিছুকে পাওয়ার জন্য, চাহিদার জন্য 3টা যোগ্যতা রাখতে হবে। 3টা যোগ্যতা কি? প্রথমত ক্রয় করার ক্ষমতা, প্রথমত ভোগ করার ইচ্ছা। প্রথমত বলা হয়েছে কি যে ভোগ করার ইচ্ছা, আমার কি সেই জিনিসটা নিব, আমাকে একটু ভোগ করার ইচ্ছা আছে কিনা, ওকে ফাইন, আমার আছে। দ্বিতীয়ত হচ্ছে ক্রয় করার সামর্থ্য, আমি যে মনে স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নটা আমার কিনা বাস্তবায়নের আমার ইচ্ছা আছে কিনা, যেটা 2 নম্বর আছে ক্রয় করার সামর্থ্য। আর 3 নম্বর হচ্ছে যে আমার সামর্থ্য আছে, ওকে ফাইন, আমার ব্যাংক ব্যালেন্স প্রচুর, অর্থ ব্যয় করার ইচ্ছা আছে কিনা, আমি কি কিপটা না হলে কিন্তু আমি জিনিসটা ক্রয় করতে পারবো, তাহলে আমার চাহিদাটা মিটবে। তাই বলা হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলা হচ্ছে এমন না, চাহিদা হতে হলে 3টা শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো আমরা এখানে লক্ষ্য করতে পারলাম। আচ্ছা, পরবর্তীতে দেখতেছি যে উদ্দীপকে প্রদত্ত অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায় কিনা। তো অপেক্ষকটা আমাদের এখানে দেওয়া হয়েছে QD = 100 - 5P। অবশ্যই আমাদের চাহিদা রেখা অঙ্কন করা যাবে। সেটা আমাদের কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যাবে, আমরা যদি দেখি যে উদ্দীপকের প্রদত্ত সমীকরণ চাহিদা সমীকরণ, এই সমীকরণে P এর মানের উপর Q এর মান নির্ভর করতেছে। অবশ্যই P এর মানের উপর Q এর মান নির্ভর করতেছে, দামের উপরে কি চাহিদার মানটা নির্ভর করতেছে। তাহলে দাম যদি বাড়ে চাহিদা কমবে, দাম যদি কমে চাহিদা কী হবে? বাড়বে। এখন আমরা এখানে কিছু একটা আমরা দাম দেখব যে 4 টাকা যদি দাম হয় তাহলে কত আসছে? আমার চাহিদা 80। 8 টাকা দাম বাড়ছে, চাহিদা কত? 60। এই যে দাম 4 টাকা, 80 চাহিদা, 8 টাকা দাম বাড়ছে, 60 হচ্ছে চাহিদা। এই জিনিসটা আমরা লক্ষ্য করলাম। ওকে, তাহলে সূচির ভিত্তি চাহিদা রেখা অঙ্কন করা আমরা দেখতেছি যে রেখা যখন আমরা অঙ্ক করলাম, একই জিনিস আমি যেটা বললাম যে দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। তো চাহিদার পরিমাণ কমে বিন্দু দেখানো হয়েছে, তাহলে আমরা রেখা অঙ্কন অলরেডি করে নিছি। ঘ নম্বরে বলেছে উদ্দীপকের হতে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের প্রকৃতি। দ্রব্যের প্রকৃতিটা কি হবে? যদি আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বের করি, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা কিন্তু বের করার যে আমাদের সূত্রটা, অর্থাৎ স্থিতিস্থাপকতা যেটা আমরা জানতাম যে আপনার ইপি, যেটা আমরা পড়ছি যে কত কিউ পরিবর্তন পি ইন্টু পি কিউ, আমরা এই সূত্রটা আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের এখানে আছে সূত্রটা যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তনের যে তাকে বলা হচ্ছে মাত্রাকে চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের পরিবর্তনের শতকরা পরিবর্তনের ফলে যে আমার চাহিদার যে শতকরা পরিবর্তন, ঠিক আছে। তো গণনা অনুযায়ী প্রাপ্ত সূচিতে 4 টাকা আমরা বসে দিলাম যে 80, 8 টাকা হলে 60, তাইলে আমরা হচ্ছে যে
8 - 4 দামের পরিবর্তন 4 পাইছি এবং চাহিদার পরিবর্তন কত পাইছি আমরা? চাহিদার পরিবর্তন পাইছি হচ্ছে -20। অর্থাৎ আমরা সূত্রে যদি ফেলাই দেই তাহলে হচ্ছে যে -20/4 × 4/80, -80/320 1/4 হচ্ছে আমার উত্তর আসছে এখানে। তাহলে 1/4 এটা কি আমরা একের চেয়ে বড় না কম? অবশ্যই কম। তাহলে পরম মান ধরে দেখা যাচ্ছে যে 1/4 যদি কম হয় তাহলে এটা কি আসতেছে আমাদের? ঘুরে ফিরে আমাদের আসতেছে নিত্য প্রয়োজনীয়। তাহলে আমাদের উদ্দীপকের যে দ্রব্যটি ওটা কি আমাদের? নিত্য প্রয়োজনীয়। দ্যাটস মিন যদি আমরা বলি বেসিক নেসেসিটি। ওকে, সো এটা হচ্ছে আমাদের অবস্থা, দ্রব্যটির প্রকৃতি। ওকে, তাইলে আমরা জিনিসটা দেখতে পারলাম। পরবর্তী আমরা যদি আসি, যোগান কি? হীরকের চাহিদা স্থিতিস্থাপক কেন হয়? উদ্দীপকের হতে ভারসাম্য দাম নির্ণয়, 60 টাকা বাজারে কি প্রভাব পড়বে কি পড়বে না। সেম সৃজনশীলটা আমাদের আসছিল কিছুক্ষণ আগে আমরা যখন পড়েছি প্রথমের দিকে, প্রথম সৃজনশীলটা একই সৃজনশীল ছিল। আমরা জিনিসটা দেখি, যোগানটা আমরা কি দেখবো? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা উৎপাদক প্রতিষ্ঠান যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে প্রস্তুত তাকে কি বলা হচ্ছে? যোগান। তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে যোগান। হীরক বিলাসজাত কেন? স্বর্ণ যেটা বিলাসজাত বলেছিলাম, হীরক বিলাসজাত দ্রব্য চাহিদা স্থিতিস্থাপক স্থির থাকে কেন? ওটা বলা হয়েছিল যে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে এরা স্থিতিস্থাপক থাকে। এবং আবার বলা হচ্ছে কি এখানে যে আমার যেটা গণনাম্বরে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয়, ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে QD = QS। এটা হইলেই আমাদের কি হবে? এটা হইলে হচ্ছে আমাদের QS, এটা হচ্ছে আমাদের ভারসাম্য নির্ণয়ের সূত্র। আবার দাম 60 টাকা হলে বাজারে কি প্রভাব পড়বে? আমরা জানি যে দাম 60 টাকা হলে বাজারে দাম যদি কমে যায় তাহলে হচ্ছে আমাদের একটা কি চাহিদার বৃদ্ধিটা আমরা দেখব। যে ঘ নম্বরে বলা হয়েছে দাম যদি আমার হচ্ছে যে দাম 3 টাকা, যার দাম হচ্ছে যে 60 টাকা কি বলেছে কমে যায়, তাহলে আমাদের কি হচ্ছে এখানে 60 টাকা হওয়ার কারণে আমাদের অবস্থার পরিবর্তন ঘটতেছে, যে ভারসাম্যের একটা পরিবর্তন, একটা রেখার রূপ হবে, যে আগের দামে যেখানে ভারসাম্য যে পর্যায়ে হতো সেখানে না হয়ে পরবর্তীতে একটা অন্য একটা পর্যায়ে আমার দামের পরিবর্তনের ফলে ভারসাম্যটার পরিবর্তনটা হচ্ছে। যেমন OX অক্ষে দ্রব্যের চাহিদা যোগানের পরিমাণ, Y অক্ষে নির্দেশ করা হয়েছে দাম, লম্ব অক্ষের দাম, ভূমি অক্ষে হচ্ছে চাহিদা এবং যোগানের পরিমাণ। আবার উদ্দীপক অনুযায়ী ভারসাম্যের দাম যখন 3 টাকা, ভারসাম্যের পরিমাণ 18 একক, যা এই বিন্দুতে দেখানো হচ্ছে। এবং 3 টাকা থেকে 60 টাকা যদি 60 টাকা হয় তাহলে হচ্ছে আমার কত হচ্ছে যে অপেক্ষা যোগান বেড়ে যাবে। কারণ কি? আমার দ্রব্যের দাম বাড়ে গেছে, যোগানও বাড়বে। কারণ যখন বাজার গরম, আমি যেমন বললাম বাজার গরম হলে আমার কি অবশ্যই আমি যতটুকু আমার গোডাউনে মজুদ মাল আছে আমি সবগুলোকে বাজারে যোগান করে দিব, সাপ্লাই দিব, তাই না, বিক্রির জন্য। তাহলে অতিরিক্ত যোগানের কারণে দ্রব্যের দাম কমতে থাকবে যতক্ষণ না 3 টাকা হয়। আবার যদি অতিরিক্ত যোগান হয়ে যায় তখন কিন্তু একঘেয়েমি হয়ে যাবে। অতিরিক্ত যদি বাজারে দ্রব্য প্রোডাক্ট চলে আসে তখন কিন্তু আমার দামটা কি হয়ে যাবে? সেই তুলনায় কমে যাবে, তাই না? এই জিনিসটা আমরা লক্ষ্য করলাম। আচ্ছা, পরবর্তী জিনিসটা দেখি, চলক কাকে বলা হচ্ছে? উপকরণের দামের সাথে দ্রব্যের যোগান কিভাবে সম্পর্কিত হয় ব্যাখ্যা করো। আচ্ছা, চলক যেসব রাশির মান পরিবর্তিত হয়, এটা আমরা দেখলাম যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মান হবে, তাকে বলা হচ্ছে কি চলক। এবং দ্বিতীয় বলা হচ্ছে উপকরণের দামের সাথে দ্রব্যের যোগান কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। উপকরণের দামের সাথে দ্রব্যের যোগান কিভাবে সম্পর্কিত? উপকরণের দামের সাথে দ্রব্যের যোগান প্রত্যক্ষভাবে সম্পর্কিত, অর্থাৎ সরাসরি সম্পর্কিত। প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি, অর্থাৎ উপকরণের দাম যদি বাড়ে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? উপকরণের দাম যদি বাড়ে তাহলে যোগানের পরিমাণও বাড়বে। উপকরণের দাম কমলে যোগানের পরিমাণও কমবে। স্বাভাবিক অবস্থায় দামের সাথে যোগানের এরূপ সম্পর্কের কারণে যোগান রেখে কি হয়? বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে থাকে। বাম থেকে ডানে কি হয়? ঊর্ধ্বগামী হয়। দামের সাথে যোগানের সম্মুখী বা সম্পর্কটা কি সম্মুখী বা সরাসরি প্রত্যক্ষ, যেটাই বলেন না কেন সেটাই হবে। ঠিক আছে, ওকে। গ নম্বরে বলছে উপরের সূচির ভিত্তিতে প্রান্তিক উপযোগ রেখা একই, এটা নতুন করে বলার কিছু নাই। উদ্দীপক থেকে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আবারও একই জিনিস, একই প্রশ্নই কিন্তু আমাদের আবার রিপিট হয়েছে, আমরা যেটা দেখতে পাইছি। আচ্ছা, চাহিদা বলতে কি বুঝো? চাহিদা বলতে আমরা অবশ্যই দেখলাম যেটা, যে চাহিদা বলতে আমাদের অন্যান্য অবস্থা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ভোক্তা যখন কোনো দ্রব্য সেবার পরিমাণ ক্রয় করতে যতটুকু ইচ্ছুক তাকে বলা হচ্ছে আমাদের চাহিদা। আবার দেখা যাচ্ছে কি যে ক্রেতার আয় বৃদ্ধি কিভাবে চাহিদা প্রভাবিত করে। আয় বৃদ্ধি কিভাবে চাহিদা প্রভাবিত করে? দেখেন, ক্রেতার আয় বৃদ্ধি পাইছে, প্রত্যক্ষ চাহিদাকে প্রত্যক্ষভাবে চাহিদাকে প্রভাবিত করছে। আমার আয় আগে যেটা এক ছিল ওই এক চাহিদা থেকে আমাদের হচ্ছে আবার চাহিদাটা কি হয়েছে? আমার চাহিদাটা বৃদ্ধি পাবে কেন? কারণ হচ্ছে আমার আয় বৃদ্ধি পাইছে, এই কারণে চাহিদাটা আমার বৃদ্ধি পাইছে। ভোক্তার আয়ের উপর চাহিদা হচ্ছে কি বলছে? সম্পূর্ণভাবে নির্ভরশীল। দেখেন এই জিনিসটা আমাদের সুন্দর করে এখানে বিশ্লেষণ করা হয়েছে যে ভোক্তার আয়ের উপর চাহিদা কি সম্পূর্ণভাবে নির্ভরশীল। আয়ের পরিবর্তনের যদি হয় তাহলে চাহিদারও পরিবর্তন হবে। আয় বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে, আয় কমে গেলে চাহিদা কমে যায়। আমার কাছে টাকা আছে, ইচ্ছা মতো আমি খরচ করতে পারবো, ইচ্ছা মতো আমার চাহিদা বাড়বে, নাই কমে যাবে, স্বাভাবিক জিনিস। এভাবে আয় চাহিদাকে প্রভাবিত করে, অর্থাৎ আয়ের সাথে চাহিদার সমমুখী সম্পর্ক একটা বিদ্যমান রয়েছে। আচ্ছা,
তো এখানে আমরা আবারও চলে আসছি, আমরা এখানে দেখছি যে চাহিদা বলতে কি বোঝায় এবং ক্রেতার আয় বৃদ্ধিতে কিভাবে চাহিদা প্রভাবিত করে। তো চাহিদা বলতে আমরা যেটা জানি অবশ্যই যে অন্যান্য অবস্থার অপরিবর্তিত রেখে নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে ক্রেতা একটি নির্দিষ্ট পণ্যের যতটুকু ইচ্ছা ক্রয় করতে তার ইচ্ছা করে তাকে বলা হয় চাহিদা। আমরা সেটা লক্ষ্য করলাম এখানে। ক্রেতার আয় বৃদ্ধি কীভাবে চাহিদা প্রভাবিত করছে, ক্রেতার আয় বৃদ্ধি কীভাবে চাহিদা প্রভাবিত করে, আমরা যদি দেখি যে ক্রেতার আয় বৃদ্ধি কীভাবে চাহিদা প্রভাবিত করছে, যে ক্রেতার আয়ের উপরে চাহিদাটা বৃদ্ধি অবশ্যই চাহিদা নির্ভর করতেছে। কারণ যদি আয় বাড়ে তাহলে কী হয়, চাহিদার পরিমাণও বাড়বে, আয় বাড়লে চাহিদার পরিমাণও বাড়বে। একই সাথে আমার আয়ের হচ্ছে যে আয় বাড়লে চাহিদার পরিমাণও বাড়বে এবং আয় কমে গেলে চাহিদা কমে যায়। এইভাবে আয়ের চাহিদাকে প্রভাবিত করে, অর্থাৎ আয়ের সাথে চাহিদার যে একটা সমমুখী একটা অবস্থান আমরা লক্ষ্য করতেছি। এ পর্যায়ে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে একটি চাহিদা রেখা অঙ্কন করো। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ABC সংমিশ্রণ আছে, এতে দাম 6 টাকা, চাহিদার পরিমাণ 20, দাম যখন বেড়েছে 10, চাহিদা কমে গেছে 16, 12 যখন দাম রাখছে এবং চাহিদার পরিমাণ রাখছে 12। তাহলে আমরা চাহিদা রেখার যদি আমরা লক্ষ্য করি যে চিত্রে OX অর্থাৎ এখানে ভূমি অক্ষে রাখছে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে রাখছে দামের পরিমাণ। ভূমি এবং দাম এই সংমিশ্রণের দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ দাঁড়াইছে 20 পরিমাণ এবং সর্বাধিক, এবং পরবর্তী 10 টাকা করা সময় দাঁড়াইছে 16 টাকা এবং 10 এবং 12 মধ্যে 16 এবং যথাক্রমে দাঁড়িয়েছে 12। অর্থাৎ বলা হচ্ছে যে দাম বৃদ্ধি পাইলে চাহিদার পরিমাণটা কমে যাচ্ছে, যা বি ও সি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এ বি সি বিন্দুগুলোকে যোগ করে ডি আমরা যে একটা পাইছি, ডি থেকে ডি, এই যে আমরা এটা যে পেয়েছি এই রেখাটাকে এখানে বর্ণনা করা হয়েছে যা বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ বাম থেকে ডান দিকে ক্রমশ নিম্নগামী, অর্থাৎ কমে যাচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ ডি রেখা উদ্দীপকের আলোকে অঙ্কিত চাহিদা রেখা, কারণ আমাদের চাহিদা রেখা অঙ্কিত করতে বলছিল, যেটা আমরা দেখলাম দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদা রেখাটাও কি হলো, কমে গেল। উদ্দীপকের বি এবং সি বিন্দু বিবেচনা করে দ্রব্যটির প্রকৃতির উপর নির্ভর করো। বি এবং সি এই দুইটা জিনিসের বিবেচনাতে আমরা কি বলছে যে আমরা দেখতেছি বি বিন্দুতে দ্রব্যের দাম 10 টাকা এবং পরিমাণ 16 একক, সি বিন্দুতে 10 থেকে বেড়ে 12 হয় এবং চাহিদার পরিমাণ 16 থেকে কমে কি হয়েছে 12 হয়েছে। চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যটির প্রকৃতি জানা যাবে। আমরা অবশ্যই এর আগে অঙ্ক করেছি একইভাবে, ঠিক একইভাবে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে তার এককগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বশেষ ক্যালকুলেশন অর্থাৎ ইপি যে আমাদের সূত্র রয়েছে যে কিউ এর পরিবর্তন বাই অর্থাৎ চাহিদার পরিবর্তন বাই দামের পরিবর্তন ইন্টু পি বাই কিউ, এটার মাধ্যমে হচ্ছে 1.25 অর্থাৎ 1.25, যেটা একের চাইতে কিনা বড়। একের চাইতে বড় হওয়ার ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে যে এটি স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি হইলে সেটি হচ্ছে কি বিলাসবহুল জাতীয় দ্রব্যে চলে যাবে। এই যে বিলাসবহুল জাতীয় প্রকৃতি দ্রব্যে পরিণত হয়েছে, কারণ আমরা জানি যে একের চেয়ে যদি কম হইতো তাহলে সেটি হতো নিত্য প্রয়োজনীয়, এবং একের চেয়ে বেশি হওয়ার কারণে সেটা হয়েছে কি বিলাসবহুল একটি দ্রব্যতে পরিণত হয়েছে। ওকে, পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হচ্ছে যে পরবর্তী জিনিসটা দেখতেছি যে প্রান্তিক উপযোগ কি, ভোক্তার রুচির সাথে চাহিদার সম্পর্ক। প্রান্তিক উপযোগ এই জিনিসটা আমরা আগে জেনেছি যে ভোক্তার উপযোগ, মোট উপযোগ যত বৃদ্ধি পাচ্ছে, অতিরিক্ত উপযোগের যে একটা ব্যাপার যে মোট উপযোগ যত বৃদ্ধি পাচ্ছে দ্রব্যের ভোগের পরিমাণ একক বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুকু পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হচ্ছে। অর্থাৎ আমি প্রথম উপযোগে আমার নিট ছিল 10, দ্বিতীয় উপযোগে আমার 20 হলো, তো দ্বিতীয় উপযোগ থেকে প্রথম উপযোগের ব্যবধানটা কত, 20 - 10 কত হচ্ছে আমাদের 10 হচ্ছে, তার মানে আমার প্রান্তিক উপযোগটা এখানে 10। আবার দ্বিতীয়ত প্রশ্ন করা হচ্ছে ভোক্তার রুচির সাথে চাহিদার সম্পর্কটা কি। হ্যাঁ, তো ভোক্তার রুচির সাথে অর্থাৎ একটা মানুষের টেস্টের উপরে কিন্তু আসলে চাহিদার অনেকাংশে নির্ভর করে। সেটা কি, যে রুচির সাথে সম্মুখী সম্পর্ক। পণ্যের গুণগত মান বৃদ্ধি পেলে ক্রেতার রুচির পরিবর্তন ঘটে, পণ্যের প্রতি ক্রেতার রুচি যদি বাড়ে তাহলে চাহিদা কি হয়, বৃদ্ধি পায়। আবার পণ্যের প্রতি ক্রেতার যদি রুচি কমে তাহলে কি হয়, চাহিদা হ্রাস পায়। এভাবে রুচির সাথে চাহিদার ধনাত্মক বা সমমুখী সম্পর্ক বিদ্যমান রয়েছে। আচ্ছা, উদ্দীপক উল্লিখিত চাহিদা এবং যোগান সমীকরণ হতে ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। আমরা এটা খুবই একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ 2 অধ্যায় থেকে, এবং আমি বিশ্বাস করি যে এইচএসসি পরীক্ষাতে এই প্রশ্নটা প্রত্যেকটা বোর্ডেই প্রতি বছরই আসা থাকে, এবং ইনশাআল্লাহ আগামী বছরও আগামী পরীক্ষাতেও এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি। কারণ চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণের যে বিষয়টা এখানে উল্লেখ করা আছে, যে দুটি একক দেওয়া আছে, এখানে বলছে ভারসাম্য এবং ভারসাম্যর পরিমাণ নির্ণয় করতে বলছে। আমি যখন আমার কলেজ নর্ডেম কলেজে আমি যখন পড়তাম, সেখানে রণজিৎ কুমার নাথ স্যার আমাদের যখন ইকোনমিক্স ক্লাস নিতেন এবং স্বপন গ্রেগরিস স্যার, ওনারা দুজনে ক্লাস নিতেন ওনারা তখন দুজনেই বলতেন যে এই অঙ্কটা অনেকাংশে গুরুত্বপূর্ণ, তার অনেক ইম্পর্টেন্স দিয়ে অঙ্কটা আমাদের করাতেন, এবং যার ফলে আমরা ইন্টারে যখন আমরা পরীক্ষা দিলাম, ইন্টার পরীক্ষা, তখন কিন্তু সেই পরীক্ষাতে অঙ্কগুলো আমরা পেয়েছি। তাই এই অঙ্কটার সাজেশনটা আমার পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণভাবে থাকবে সবার প্রতি, যে
চাহিদা সমীকরণের এককগুলো আমরা জানি, আর চাহিদা ভারসাম্য অবস্থা আমরা জানি কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ ডি ইকুয়াল টু এস এখানে যেটা উল্লেখ করা আছে। তাহলে আমরা হচ্ছে এই যে আমাদের একক দেওয়া আছে ডি 20 মাইনাস 2p, এস কত যে -8 প্লাস 2p। তো এখানে আমরা যে প্রথমে একটা আমরা অঙ্ক করেছিলাম প্রথমের দিকে সৃজনশীলের দিকে, ঠিক একইভাবে সমীকরণটা আমরা ক্যালকুলেট করব যে -2 -3 -4 -28 ভাগ করে 7 ভারসাম্য দান, তাহলে কত বাইর হলো 7। এখন আমরা ওই 7টাকে এই পিতে চাহিদাতে ডিমান্ডে একবার বসাবো, একবার সাপ্লাই বসাবো, দিয়ে ক্যালকুলেট করে আমাদের যেটা আসবে যে ভারসাম্য দাম 7, ভারসাম্য পরিমাণ হচ্ছে কত বের হয়েছে 6। এভাবে আমরা হচ্ছে আমাদের উত্তরটা পেয়ে যাব। খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দ্রব্যের দাম 8 টাকা যদি হয় ভারসাম্যের উপর কি ধরনের প্রভাব পড়বে? আচ্ছা, দ্রব্যের দাম আমরা ভারসাম্যের দাম কত পেয়েছি? আমরা ভারসাম্য দাম এখান থেকে পেয়েছি 60 টাকা এবং ভারসাম্যের পরিমাণ 6। এখন দ্রব্যের দাম বলছে বেড়ে যায় যদি 8 টাকা হয়, তাহলে আমরা 60 টাকা পেয়েছি, এখন হচ্ছে বেড়ে যায় যদি 8 টাকা হয় তাহলে কত হচ্ছে 4। ভারসাম্য চাহিদা হবে 4, তাহলে আমরা যোগান হবে কত? 8 এর জায়গায় 8, তাহলে দাম 60 টাকা, চাহিদা 6, যোগান 6, 8 টাকা হলে চাহিদা 4 এবং যোগান হচ্ছে 8। তাহলে আমরা যে চিত্রের মাধ্যমে সেটা উপস্থাপন করতে যাই, তাহলে আমরা উপস্থাপন করলে আমরা দেখছি ভূমি আকারে হচ্ছে ভূমিতে আমাদের সেটা ভূমি অংশে আমাদের সেটা চাহিদা যোগানের পরিমাণ এবং লম্ব অংশের দাম উল্লেখ করা আছে যে 60 টাকা দামে আমাদের হচ্ছে 6 যেটা আমাদের যোগান এবং চাহিদা 6 এককে আমাদের যোগান এবং চাহিদার হচ্ছে ভারসাম্য ছিল, ইকুইভ্যালেন্ট ছিল 6। পরবর্তীতে যখন আমাদের দাম 1 টাকা বেড়ে 8 টাকা করা হয় তখন কিন্তু আমরা দেখছি যে চাহিদা আমাদের কি হয়, চাহিদা সেখানে 4 হয়, 8 টাকা বাড়ায় এবং যোগান হয়ে যায় 8। তাহলে আমাদের এখানে ভারসাম্যর কিন্তু রেখাটা আমরা এখানে উল্লেখ করতে পারছি, কারণ ভারসাম্যটা এখানে বজায় থাকছে না। সেটি এখানে বর্ণনা করা আছে যে প্রথমত 6 একক যা ই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে ভারসাম্যের অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম 60 থেকে 8 টাকা যদি করা হয় তাহলে চাহিদা অপেক্ষা যোগান কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, 8 টাকা হয়ে গেছে। চাহিদা অপেক্ষা 4 থেকে যোগান হয়ে গেছে 8 যোগান বেশি হয়ে গেছে। তো দাম বাড়ানোর ক্ষেত্রে এবি অতিরিক্ত যোগান সৃষ্টি হয়েছে, ও এক্স অক্ষে উদ্দীপ্ত যোগানের কারণে দ্রব্যের দাম কি বলছে যে কমতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কি বলে 60 টাকা হয়। কারণ যোগান বেশি বাড়ে গেলে তখন কি হয়, একটা বাজারে একটা দোকানে যদি দেখা যাচ্ছে যে অনেক দ্রব্য অনেক প্রোডাক্ট নিয়ে আসছে, যোগান দেওয়া হয়েছে, কিন্তু সেই তুলনায় বিক্রি হচ্ছে না, কারণ কি দামটা আমার বেশিও আছে, কিন্তু মানুষজন কিনতেছে না, তখন দোকানদার বাধ্য হয়ে দাম কমাবে, কারণ অর্থ দোকানে রাখা মালগুলো একসময় বিক্রি করে শেষ করতে হবে, তাই তো? এই জন্য বলছে দাম যতক্ষণ না 60 টাকায় আসে ততক্ষণ ওই যোগানের মাল শেষ হবে না। দ্রব্যের দাম 8 টাকা হলে ভারসাম্যের উপর বিরূপ প্রভাব পড়বে। কারণ আমাদের প্রশ্ন কি বলছিল, প্রশ্ন বলছিল যে কি রূপ প্রভাব পড়বে, সেটা হচ্ছে কি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে যদি এইভাবে দাম বাড়ার পরে যদি আমাদের হচ্ছে এভাবে যোগানটা যদি আমাদের যদি ভারসাম্য না করতে পারে। প্রান্তিক উপযোগ আমরা জানি, গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় কি না। দেখেন গিফেন দ্রব্য জিনিসটা কি, আমি প্রান্তিক উপযোগটা বললাম না, প্রান্তিক উপযোগটা খুবই সহজ, বারবার আসছে এক জিনিস। রবার্ট গিফেনের নাম অনুসারে এই গিফেন দ্রব্যর নাম রাখা হয়ে থাকে। আসলে কয়েক রকমের দ্রব্যর দাম বাড়লেও চাহিদার পরিমাণ বাড়ে এবং চাহিদার দাম যদি কমে তাও চাহিদার পরিমাণ কমে, এই দ্রব্যগুলোকে গিফেন দ্রব্য বলা হচ্ছে। হ্যাঁ, যেমন গিফেন দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে এবং হচ্ছে যে দাম কমলে চাহিদা কমে, বিধায় গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। সেটা কি, আমি বলে দিতে পারি আলু। হ্যাঁ, আলু হচ্ছে একটা নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য আমাদের দেশের, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের। আলুর দাম যতই বাড়ানো হোক না কেন আমরা আলু কিনবই, আমরা আলু খাবই। হ্যাঁ, কিন্তু যদি দাম কমে যায়, আলু যদি দাম কমে, তখন আমাদের মাথায় আসে যে না ঠিক আছে আলুর দাম কম, আমরা আলু অত নিব না, তখন আমরা একটু কমাই দিই। তাই আলুর উপরে কি হয়, এই যে চাহিদা বৃদ্ধির যে কার্যকর, এই কার্যকরটা হয় না। হ্যাঁ, পরবর্তীতে উদ্দীপকের ভারসাম্য দাম পরিমাণ সেম জিনিস। এই যে গেল গত যে আমরা যে দেখলাম এই অঙ্কটা, যে ভারসাম্য দাম এবং পরিমাণটা, সেটাই আবার এখানে উল্লেখ করা হয়েছে। এবং দাম 4 টাকা যদি হয়, অর্থাৎ এই যে প্রশ্নটা, অর্থাৎ এই গ নম্বরটা এবং এই ঘ নম্বরটা, দাম 8 টাকা কিংবা দাম 4 টাকা, অর্থাৎ কোনো সময় দাম বাড়াবে কোনো সময় দাম কমাবে, এইভাবেই সকল কিছুতে আমাদের প্র্যাকটিস করতে হবে, যার ফলে 2 অধ্যায় থেকে আমরা মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিতে পারবো। 4 টাকা যদি এখানে বাড়ায় তাহলে এখানে কি বলা হয়েছে অবশেষে, যে 4 টাকা হইলেও কিন্তু বিরূপ একটা প্রভাব পড়বে। কারণ দাম বাড়ানোর ফলে কি হয়েছে, দাম বাড়ানোর ফলে যোগান বাড়বে, যোগান যদি বাড়ে তাহলে কি প্রোডাক্ট বেশি বিক্রি হবে না, তখন দোকানদার বাধ্য হয়ে পণ্যের দাম কমাবে যতক্ষণ না পর্যন্ত 3 টাকায় আসে, ভারসাম্য যতক্ষণ না আসে উনি উনার দোকানে মজুতকৃত বা যোগানকৃত সকল প্রোডাক্ট বিক্রি করতে পারবে না। এই কারণে দাম যদি বাড়ায় তাহলে বিরূপ প্রভাব পড়তেছে। অর্থাৎ আমাদের এই অঙ্কটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্বাধীন চলক কি? স্বাধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে যে চলকের মানের উপর অন্য কোনো চলকের মান নির্ভর করে, স্বাধীন চলক। হ্যাঁ, যেমন আমরা অনেকের উপর নির্ভর করে থাকি, তাহলে তারা দেখতে হবে আমরা তাহলে নিজে যদি কারোর উপর নির্ভর করে থাকি তাহলে আমরা অধীন, যাদের উপর নির্ভর করবো তাহলে হইলো স্বাধীন। যেমন
নির্ভরশীল চলক বা অধীন চলক স্বাধীন চলকের উপর নির্ভর করে, এই জন্য খুব সহজে বলা হয়েছে বিষয়টা। দ্রব্যের যোগানের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করো। ভর্তুকি জিনিসটা কি? ভর্তুকি জিনিসটা হচ্ছে ক্ষতিপূরণের মতো, ক্ষতিপূরণ ইকুয়াল টু ভর্তুকি। যেমন দ্রব্যের যোগানের উপর ভর্তুকির ধনাত্মক প্রভাব আছে, যদি দ্রব্যের যোগান সাপ্লাইয়ের উপর ভর্তুকির কি বলছে যে ধনাত্মক প্রভাব, ভর্তুকির প্রভাবে দ্রব্যের যোগানের পরিমাণ কি বলছে প্রভাবিত হয়। কেননা কারণ হচ্ছে যে ভর্তুকি যদি আপনি কোনো একটা পণ্যের উপর দেন তাহলে সেই পণ্যের ভর্তুকির মাধ্যমে দ্রব্যের যে যোগানটা সেটা কি বরাবরই বৃদ্ধি পায়। হ্যাঁ, আবার ভর্তুকির পরিমাণ যদি কমায় দেন তাহলে যোগানের পরিমাণটা ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে। তাই বলা যায় যে ভর্তুকির দ্বারা যোগানের উপর ভর্তুকির দ্বারা কি হয়, যোগানের প্রভাবটা ভালো পড়ে। চাহিদা রেখা অঙ্কন, চাহিদা রেখা অঙ্কনটা খুবই সহজে। 15 টাকা যখন ছিল দ্রব্যের দাম, 20 পরিমাণ চাহিদা 20 একক, 10 টাকা দাম কমাইছে, চাহিদা 25 হয়েছে, আরও দাম কমাইছে, চাহিদা বাড়ছে। তাহলে এই জিনিসটা আমাদের খুব সহজে রেখে আমরা অঙ্কন করতে পারবো, এর আগেও করা হয়েছে। দাম 15 টাকা থেকে হ্রাস পায় যদি 10 টাকা হলে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করে প্রকৃতির উপর নির্ভর করো। ওই যে স্থিতিস্থাপকতা ইপি ইকুয়াল টু কি, যে কিউ এর পরিবর্তন বা চাহিদার কোয়ান্টিটির পরিবর্তন বাই দামের পরিবর্তন ইকুয়াল টু পি ইন্টু পি বাই কিউ, যেটা এখানে আমাদের যে পি ইন্টু কিউ, পি বাই কিউ, এটাই আমাদের সূত্র। এবং যদি বলা হয়েছে বরাবরই যে একের চেয়ে যদি বেশি হয় বিলাস জাতীয় দ্রব্য, একের চেয়ে যদি কম হয় তাহলে সেটা কি নিত্য প্রয়োজনীয়। এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে জিনিসটা পড়ছে আমাদের বরাবরই, আমি বলে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে আবার আমরা রেখার ঢাল কাকে বলে এটা জিনিস দেখতে পাচ্ছি। রেখার ঢাল কি, যে একটি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলক বা নির্ভরশীল চলকের যতটুকু পরিমাণ পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে রেখার ঢাল। চাহিদা রেখার ঊর্ধ্বগামীও হতে পারে। চাহিদা রেখা ঊর্ধ্বগামী কখন হতে পারে? যেটা চাহিদা রেখা ঊর্ধ্বগামী যখন হতে পারে তখন হচ্ছে স্যার রবার্ট গিফেনের যে আমরা তত্ত্বটা বললাম যে দাম যতই বাড়ুক না কেন চাহিদাও ঠিক তত পরিমাণই বাড়বে। ঠিক আছে, ওই সব পণ্যের সময় চাহিদার রেখা ঊর্ধ্বগামী হয়। যেমন দেখেন এটাই বলছে রবার্ট গিফেনের কয়েক রকমের দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ আবার হচ্ছে যদি দাম কমেছে তাহলে চাহিদার পরিমাণ কমে। এই দ্রব্যগুলো গিফেন দ্রব্য বলা হয়। এই সম্মুখী সম্পর্ক, এই জন্য বলা হচ্ছে যে চাহিদার পরিমাণ বাড়ে কোনগুলোর ক্ষেত্রে ঊর্ধ্বগামী হয়, গিফেন দ্রব্যের ক্ষেত্রে ঊর্ধ্বগামী হয়ে থাকে। আলোকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। একই জিনিস বারবার বলা হচ্ছে যে দাম এবং পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমি যদি বিষয়টাকে দেখাই দিই যে কিউডি ইকুয়াল টু আমাদের যেখানে এখানে আছে, আমরা জানি যে কিউডি ইকুয়াল টু কিউএস হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের ভারসাম্যের পরিমাণ। এটা আমরা বরাবরই জানি ভারসাম্যের পরিমাণ কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ আমাদেরকে হচ্ছে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই, ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই দেখাইতে হবে। এবং পরবর্তী যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্কে আমাদের দেখা গেছে যে এই দুইটার সমান করে যেটা পাবো সেটা হচ্ছে ভারসাম্য দাম এবং এর পরিমাণ। আবার এখানে বলা হয়েছে কি যে ভারসাম্যের দাম যদি 4 টাকা হয়, 4 টাকা হলে যেটা ভারসাম্য দাম যেটা বের হবে সেখান থেকে যদি 4 টাকা হয়ে থাকে তাহলে কি হবে, 4 টাকা হইলে যদি ভারসাম্য দাম যদি 4 টাকা হয় তাহলে হচ্ছে আমাদের দাম কি, চাহিদা যোগান পরিমাণ কিরূপ পরিবর্তন হবে চিত্রসহ বিশ্লেষণ করো। এখানে সেটা বলা হয়েছে, চিত্রসহ বিশ্লেষণ করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা যদি বলি যে এখানে আমাদের দাম কত, ভারসাম্যের দাম কত আসছে, ভারসাম্যের দাম আসছে 6 টাকা, তাহলে 4 টাকা কমাই দিয়েছি আমরা। 4 টাকা যদি কমাই দিই তাহলে সেই তুলনায় কী হবে, 4 টাকা চাহিদা হচ্ছে যে 24.8, তাহলে হচ্ছে আমাদের ভারসাম্যের পরিমাণ কত, ভারসাম্যের পরিমাণ আমরা এখানে দেখছি যে ভারসাম্যের পরিমাণ হচ্ছে 16 একক 4 টাকা দামে। তাহলে আমরা যদি এখন ভারসাম্যের যদি দামটা আমরা 4 টাকা করে দিই, 4 টাকা যদি আমরা করে দিই তাহলে কমাই দিচ্ছি, তাহলে এখানে আমাদের চাহিদা কত, দাম যদি হচ্ছে আমরা 4 টাকা করেছি, চাহিদা বাড়ে গেছে 24 আর যোগান হয়ে গেছে কম, চাহিদা বাড়ে গেছে যোগান কম, কারণ বেশি চাহিদা বাজার খুবই খারাপ যাচ্ছে, তাহলে আমি কেন আমার জিনিসপত্র বের করবো, তাই না? ইজি জিনিস। তাহলে আমরা যখন এই যে চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম ভূমি অক্ষে চাহিদা যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দিলাম দাম, দাম দেওয়ার কারণে আমরা দেখতেছি যে ভূমি অক্ষে দাম দিলাম এবং পরবর্তীতে আমরা দেখতেছি কি যে এই অপেক্ষকের যেটা ছিল যে আপনার এই দামের কারণে হচ্ছে যে 4 টাকা 6 টাকা যখন ছিল ভারসাম্য দাম হয়েছে, এবং আমরা দেখতেছি যে 4 টাকা যখন হয়েছে, 4 টাকা হওয়াতে আমরা দেখতেছি যে চাহিদা আমাদের কি হয়ে গেছে, চাহিদা আমাদের বেড়ে 24-এ চলে গেছে, আবার আমাদের যোগান কি হয়েছে 8 টাকা হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমাদের কোনো হচ্ছে কীরকম আমাদের যোগান আমাদের এখানে কমে গেছে, চাহিদা কারণ বাড়ে গেছে। এই কারণে কি বলছে যে দ্রব্যের যোগান অপেক্ষা চাহিদা বেড়ে যাওয়াতে চিত্রে দেখা যাচ্ছে যে যোগান বাড়ে যাওয়ার কারণে কোনো রকমের নতুন করে আর হচ্ছে আমাদের চাহিদা কি করতেছে না, চাহিদা কমবে যখন যোগানটা আমাদের বাড়ে যাবে, তখন হচ্ছে যে এই বাড়ে যাওয়ার কারণে উদ্বৃত্ত চাহিদার কারণে দ্রব্যের দাম বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত 6 টাকা হয়। কারণ হচ্ছে যে এই যে আপনার দ্রব্যের যোগান অপেক্ষা চাহিদা বেড়ে যাবে, চিত্রে দেখা যাচ্ছে যে দাম কমার কারণে এবি পরিমাণ অতিরিক্ত চাহিদা সৃষ্টি করছে। এবি পরিমাণটা অতিরিক্ত কি করছে, এই যে এবি পরিমাণটা অতিরিক্ত চাহিদার একটা সৃষ্টি করছে, যার কারণে ও এক্স অক্ষ এই উদ্বৃত্ত চাহিদার কারণে দ্রব্যের দাম বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত কি বলছে 6 টাকা
হয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত কি বলছে 6 টাকা হয়ে থাকে। আচ্ছা, অপেক্ষক কি? অপেক্ষক কি সুন্দর করে আমরা জিনিসটা জানি যে দুই বা দুইয়ের বেশি যদি চলকের মধ্যে নির্ভরশীলতার যে সম্পর্ক কিভাবে গাণিতিকভাবে, আবারও বলছি আমি, গাণিতিকভাবে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে অপেক্ষক। আচ্ছা, পরবর্তী ভোক্তার আয় কিভাবে চাহিদা বৃদ্ধিকে প্রভাবিত করে, এটা আমরা আগেও দেখছি, এখনও দেখতেছি যে ভোক্তার আয় কিভাবে প্রভাবিত করতেছে। আমরা সেম কোশ্চেন দেখছি যে আয় যদি আপনার বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ভোক্তার যে আপনার চাহিদা বৃদ্ধি আছে সেটাকে আপনার উঠানামার মধ্যে রাখবে, আয়ের উপর নির্ভরশীল, কারণ আয় যদি বৃদ্ধি পায় চাহিদাও বৃদ্ধি পাবে, আয় যদি কমে যায় চাহিদাও কমে যাবে, তাহলে প্রত্যক্ষভাবে তারা জড়িত। তথ্যের আলোকে যোগান রেখা নির্ণয় করো। 3 টাকা দামে যোগানের পরিমাণ 10, 6 টাকা দামে 20, 9 টাকা দামে 30। দেখেন সেটা হচ্ছে কি, আমরা ভূমি অক্ষে রাখলাম যোগানের পরিমাণ, লম্ব অক্ষে রাখলাম দামের পরিমাণ। তাহলে 3 টাকা যখন ছিল 10, 6 টাকা ছিল 20, 9 টাকা ছিল 30। এখন আমাদের দাম যত বৃদ্ধি করেছি যোগানের পরিমাণ তত আমাদের বেড়ে গেছে। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করলাম যে আমাদের যে যোগান রেখা অঙ্কন করতে বলছে, রেখাটা যখন আমরা অঙ্কন করবো ABC যোগ করে দেবো, SS রেখাটা হলো আমাদের যোগান রেখা, অঙ্কিত যোগান রেখা। যদি পরবর্তী প্রশ্ন, যদি দাম 3, 6, 9 টাকায় চাহিদা যথাক্রমে 30, 20 এবং 10 হয়, দেখেন 3-এ যাচ্ছে 30-এ, 6 যাচ্ছে 20 এবং 9 যাচ্ছে 10, উল্টে দিছে একক হয়, সেক্ষেত্রে উদ্দীপক অনুযায়ী ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। উল্টাই দিচ্ছে, 10, 20, 30 ছিল, এখন 30, 20, 10, তাহলে কি হবে? আমরা দেখছি যে প্রথমে আমাদের চিত্রটা আমরা দিব যে ভূমি অক্ষে যোগান এবং চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দামের 3 টাকা যখন দাম ছিল তখন 30, 3 টাকা যখন দাম 30, 6 টাকার দাম যখন তখন 20 এবং 9 টাকা যখন তখন হলো 10। এখানে ভারসাম্য হলো 6 টাকাতে গিয়ে, 6 টাকাতে গিয়ে দেখলাম যে চাহিদা এবং যোগানের ভারসাম্য হয়েছে কোথায়? 6 টাকাতে চাহিদা এবং যোগানের ভারসাম্য হয়েছে ই বিন্দুর মাধ্যমে। আমরা সেটা কি করছি? হাইলাইট করছি, ই বিন্দুর মার্কে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। এই ক্ষেত্রে ভারসাম্য 6 টাকা অবস্থায় চাহিদা যোগানের পরিমাণ পরস্পর সমান, অর্থাৎ 20 একক। অর্থাৎ চিত্র থেকে ভারসাম্যের দাম কি? 20 একক। এখন এখানে একটা মজার বিষয় হলো যে এতক্ষণ ধরে আমাদের একক দেওয়া ছিল, আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ দুটাই বের করেছিলাম, কিন্তু বর্তমানে আমাদের কি অঙ্ক মাত্র করলাম যে উদ্দীপক দেওয়া রয়েছে, বলছে যে চিত্র থেকে ভারসাম্যের দাম বের করতে হবে। চিত্র থেকে আমরা বের করলাম, চিত্র থেকে বের করার মাধ্যমে আমরা দেখলাম যে কি হইলো, যে আমরা একক চেঞ্জ করে দিল, একক চেঞ্জ করার মাধ্যমে দেখলাম নতুন করে ইকুইলিব্রিয়াম পেলাম কোথায়? 6 টাকায়। 6 টাকা যখন ছিল তখন চাহিদা এবং যোগানের পরিমাণ দুইটাই হলো আমার 20 একক। সেখানে যে আমরা নতুন করে আমরা হচ্ছে পেলাম, ভারসাম্য পেলাম। যোগান বিধি কাকে বলা হচ্ছে? আমরা জানি যে কোনো দ্রব্যের দাম বাড়লে সেখানে যোগান বাড়ে, কোনো দ্রব্যের দাম কমলে যোগানও কমে। দাম যোগানের মধ্যে সেরূপ যে সমমুখী একটা সম্পর্ক, দান এবং যোগানের মধ্যে সবসময় মাথায় রাখতে হবে সম্পর্ক কি? সমমুখী। তাহলে যে বিধির সাহায্যে প্রকাশ করে তাকে বলা হয় যোগান বিধি। অর্থাৎ আবার বলছে মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন? কারণ আমরা বলছি খুব সহজে বলা যায় যে মোট উপযোগ যত হবে প্রান্তিক উপযোগ কি হবে? শূন্য হবে। কারণ আমার এক সময় দেখা যাচ্ছে যে আমার উপযোগ ভোগ করতে 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 একসময় প্রবণতাটা আমার কমে যাবে, আমি একসময় চাবো না ওই জিনিসটা ভোগ করতে, তাই না? একসময় জিনিসটা ভোগ করতে চাবো না, তখন হচ্ছে কি আমার প্রান্তিক উপযোগটা ধীরে ধীরে শূন্য হয়ে যাবে। তো দেখেন প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। এই জিনিসটা একটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। লাস্ট লাইনটা, যে লাস্ট লাইনটা কেন ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি যে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য। এটা হচ্ছে যে এমসিকিউ এর জন্য উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আবারও বলছি এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। এই জিনিসটা একদমই আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমাদের প্রশ্ন যেটা দেখেছি যে সিডি রেখার কে বিন্দুতে ঢাল নির্ণয় করো। এই যে সিডি রেখার কে বিন্দুতে, এই যে এই বিন্দুটাতে আমাদের কি বলছে? এই বিন্দুটাতে হচ্ছে আমাদের ঢাল নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা দেখতেছি যে 25 আর 25, ঠিক আছে। অর্থাৎ ওয়াই এটা হচ্ছে অধীন চলক, এক্স স্বাধীন চলক। তাহলে আমরা কি জানি? আমরা ঢালের যে নির্ণয়ের সূত্রটা জানি কি? আমাদের ঢাল নির্ণয়ের সূত্রটা কি হচ্ছে? যে অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন, অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যতটুকু অধীন চলকের পরিবর্তন হয়, তাই না? তো এখানে আমরা দেখতেছি যে দুইটাই কি, এখানেও আমরা দেখতেছি যে এখানেও 25, ওইখানেও 25, তাই না? অর্থাৎ কে বিন্দুতে বলছে আমাদের সরলরেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে ভূমি অক্ষের চলকের পরিবর্তনের ফলে যেটা ঢাল বলা হচ্ছে, কঠিন করে দেওয়া আছে। তবে স্বাধীন চলকের যেটা বললাম কিঞ্চিত পরিবর্তনের ফলে অধীন চলকের যতটুকু পরিবর্তন হয় তাকে বলা হয় ঢাল, সহজ একটা সংজ্ঞা। এবং এখানে লম্ব অক্ষে ওয়াই চলক এক ভূমি অক্ষে এক্স চলক বিবেচনা করা হয়েছে। ঢাল নির্ণয়ের জন্য পরিবর্তন বিবেচনা করি, সেটা কি? যে পরিবর্তনটা কত? 5 - 5 করা হয়েছে। 25 থেকে 20 যে কতটুকু পরিবর্তন হয়েছে, আবার 5 - 5 20 পরিবর্তন করা হয়েছে। তাহলে ঢাল যেটা আমরা দেখতেছি এখানে যে এক্স
-5 y এর যেহেতু আসছে আর বাই শুধু 5 ইকুয়াল টু -1। সরলরেখার প্রতিটি বিন্দুতে ঢাল হবে কি সমান, অর্থাৎ সিডি রেখার ঢাল -1, চাহিদা রেখার ঢাল ঋণাত্মক হয়। বলা হয়েছে কি, অর্থাৎ দামের সাথে চাহিদার একটা কি সম্পর্ক কি বিপরীতমুখী। আমাদের অবশ্যই মনে রাখতে হবে অলওয়েজ এই কথাটা যে চাহিদা রেখার ঢাল হয় ঋণাত্মক, কারণ দামের সাথে চাহিদার কোনো সম্পর্ক নাই। দামের সাথে চাহিদার হচ্ছে সম্পর্ক হচ্ছে যে মানে ভাই ব্রাদারের সম্পর্ক না, এটা বিপরীত দা কুড়ালের মতো সম্পর্ক। ঠিক আছে, আমি লিখে দিই যে দা কুমড়োর মতো সম্পর্ক। দা কুমড়োর মতো সম্পর্ক কার? দা কুমড়োর মতো সম্পর্ক হচ্ছে কার? এই যে এই দুই ভদ্রলোকের সম্পর্ক হচ্ছে দা কুমড়োর মতো। ঠিক আছে, দাম এবং চাহিদার, অর্থাৎ দাম যদি বাড়ে চাহিদা হচ্ছে কি হবে? কমবে। দাম যদি কমে চাহিদা বাড়বে, তাহলে কি এই যে বিপরীতমুখী সম্পর্ক আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে আমাদের প্রশ্ন কি বলছে, ঘ নম্বরে উদ্দীপকের সিডি রেখাকে কি চাহিদা, উদ্দীপকের সিডি রেখাকে কি চাহিদা রেখা বলা যায়? উত্তরের সম্পর্কে যুক্তি দাও। সিডি রেখা কি? এই যে সিডি রেখা, এটা চাহিদা রেখা কি বলা যাবে কি যাবে না? দেখি, চাহিদা রেখা কিন্তু এটা নিম্নগামীতে আসছে। তো এখানে বলা হচ্ছে কি যে সিডি রেখাকে চাহিদা রেখা বলা যায় চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশেই চাহিদা রেখা, চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশেই চাহিদা রেখা। এখানে আমাদের একটা বিষয় খুবই লক্ষ্য করার একটা বিষয় যে চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশেই কি আপনার চাহিদা রেখা। এটা আপনার এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে, জ্যামিতিক প্রকাশেই। দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ককে যখন রেখার মাধ্যমে দেখা হয়, দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ককে যখন রেখার মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় কি? চাহিদা রেখা। আমরা এখানে যেমন দেখছি চিত্রতে যে এক্স অক্ষে আপনার চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষে লম্বতে দামের পরিমাণ। আমরা দেখছি যে যখন দাম 20 তখন চাহিদা 30, 25 হলে 25, 30 হইলে 20, ধীরে ধীরে কমছে এবং এই 25-এ আর 50-এ যখন দাম পৌঁছাইছে তখন হচ্ছে আবার 50-এ চাহিদাটাও আমার পৌঁছাইছে। আমরা সেই জিনিসটা লক্ষ্য করলাম। ওইভাবেই আমি যেগুলো বললাম ওই কথাগুলো এখানে উল্লেখ করা আছে। লম্ব অক্ষে দামের সাথে ভূমি অক্ষে চাহিদার বিপরীত সম্পর্ক। চাহিদা বিধি অনুযায়ী দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কি বলছে? দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম কমলে বাড়ে, একই কথা। দাম চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক যে থাকার কারণে রেখাটির ডান থেকে কি বামে নিম্নগামী হয়েছে। সিডি রেখাটি বাম দিকে নিম্নগামী, দামের সাথে চাহিদার ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। সুতরাং সিডি রেখাকে কি বলা হচ্ছে? চাহিদা রেখা বলা হচ্ছে। সিডি রেখাকে কি বলা হচ্ছে? চাহিদা রেখা বলা হচ্ছে। কেন চাহিদা রেখা বলার কারণ কি? চাহিদা রেখার বলার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি যে আপনার চাহিদা রেখা বলার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে দামের সাথে চাহিদার ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। ঋণাত্মক অর্থাৎ বিপরীতমুখী। আমি আগেই বলছি যে দাম এবং চাহিদার সাথে কোনো নাই, ভালো সম্পর্ক নাই, পজিটিভ নাই, নেগেটিভ সম্পর্ক তাদের মধ্যে। এই ধরো সিডি রেখাকে চাহিদা রেখা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে এই অধ্যায়ে মোটামুটি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল এবং অনেক দীর্ঘ একটি আলোচনা এই অধ্যায়ের উপর, কারণ আগেও বলা হয়েছে এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায়কে আসলে স্কিপ করার মতো তেমন কোনো ওয়ে নাই। যদি তুমি এই অধ্যায়টাকে স্কিপ করতে চাও তাহলে তুমি ইকোনমিক্সের অনেক কিছুই তোমার অজানা রেখেই ইকোনমিক্সটা থেকে তুমি শেষ করবা এবং ভবিষ্যতের জন্য কিংবা ইন্টারের পরীক্ষার জন্য তোমার ইকোনমিক্স একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে যদি তুমি অধ্যায়টাকে স্কিপ করো। কারণ বলা হয়ে থাকে যে এই অধ্যায়ের অঙ্ক যারা পারে ভালো মতো, এই চাহিদার স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা, সাহায্যের সমীকরণ, তারপর ভারসাম্য দাম নির্ণয়, যোগানের সাথে দামের সম্পর্ক, চাহিদার সম্পর্ক, এগুলো যদি সম্পূর্ণভাবে পারে, অর্থাৎ আমি যদি বলি যে সেকেন্ড চ্যাপ্টারটা যদি হচ্ছে যে এভাবে আপনার ভালো মতো যদি করা যায় তাহলে অবশ্যই সে আপনার ভালো একটা পজিশনে যেতে পারবে ইকোনমিক্সের ক্ষেত্রে। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।